সুপ্রিয় বন্ধুরা, আশা করছি সবাই আমরা ভালো আছি। আজকে আমার সাথে যে দুজন গেস্ট আছে, একজন উল্লাস পাল আর একজন হচ্ছে সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন অলরেডি আমরা এখানে যারা আছি সবাই চিনি। আমাদের উল্লাস পালকে নিয়ে আমাদের আজকে বেশি আমরা জানবো। যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি একটু আগে কথা বলছিলাম উল্লাস পালের সাথে। উল্লাস পাল প্রথম কথা হচ্ছে দুবার কাটার হয়েছে, হ্যাঁ, 43 এবং 44 দুবার পছন্দি কাটার হয়েছে, দুবার কাটার 44-এ অ্যাডমিন কাটার হয়েছে। যেই বিষয়টা আমরা একটা কথা বলে নিলাম সেটা হচ্ছে এরকম যে যেমন আমাদের এই বিদ্যাবাড়ি এবং ইউটিউব চ্যানেল এবং বিদ্যাবাড়ি ফেসবুক পেজে আমরা একটা লক্ষ্য করেছি, চর থেকেও ক্লাস করে, একদম চরে রিমোট প্লেস চরের মধ্যে ক্লাস করে, এরকম আছে। আর অনেকেই আছে যেটা হচ্ছে যে আমি দেখছি ঠাকুরগাঁ থেকে, মানে একটা জমি থেকে ক্লাস করছে, জমিতে সে কাজ করতেছে, কাজ করতে করতে ক্লাস করতেছে, ভিডিও ক্লাস দেখা যায় যে জমিতে কাজ করা অবস্থায় সে ক্লাসটা করছে। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু বিসিএস নিয়ে কথা হবে। মেইন যেটা মেসেজ সেটা হচ্ছে যে বিসিএস এর প্রতি আমরা দেখেছি অনেকের আগ্রহ কমে গেছে, ইদানিং আগ্রহটা অনেকখানি কমে গেছে। যে কোচিং না করে, মানে কোনো কোচিং করবে না, কোচিং ছাড়াই একেবারে রিমোট প্লেস, এই যে চর থেকে বা ওই জমি থেকে যে ক্লাস করে যারা, ওই মানুষরা তো মাস্টার্স করেছে, অনার্স করেছে, ওই মানুষরা তো মানে একটা ড্রিম থাকা উচিত যে আমি একটা বড় কিছু করবো জীবনে, তাই না? এটা করা উচিত না? আমরা দেখি যে এই যে মানে এই যে অনেকগুলো যারা যে সচিব, সিনিয়র সচিব বা ডিএমপি কমিশনার বা পুলিশের আইজিপি, কারা এরা? এই আমাদের মধ্যেই তো তারা, তাই না? এখান থেকেই তো একসময় হয়ে গেছে এরকম। তো ওই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে যে যেখানেই আছি সেখান থেকেই আমরা যেন একটা গাইডলাইন পাই, একটা যে নির্দেশনা পাই, যেটা দিয়ে আমরা অন্তত পক্ষে একটা বড় ড্রিম আমাদের থাকবে যে আমরা জীবনে এই পর্যন্ত একসময় আমরা ক্যাবিনেট সেক্রেটারি হতে পারি, আমরা একসময় পুলিশের আইজিপি হতে পারি, একসময় আমরা কাস্টমস এর বড় কর্মকর্তা হতে, কমিশনার হতে পারি। তো এই জিনিসগুলো যেন স্বপ্ন আমাদের থাকে, যে কোনো জায়গা থেকে, শুধু স্বপ্ন এটাই না থাকে যে যে কোনো একটা সরকারি চাকরি হলেই জীবন শেষ, মানে ভালো হয়ে গেল। তো এটা থেকে আমরা একটা বিসিএস এর একটা স্বপ্ন যেন আমরা দেখতে পারি। না হলে বিশেষ স্বপ্ন দেখলে সেটা হয়, অবশ্যই আমাদের গেস্ট ভালো বলবে, দুজন গেস্ট আছে তারা চমৎকার বুঝিয়ে দিবে। যদি বিশেষ নাও হয়, বিশেষ যারা ড্রিম করে তারা কি হয় যে প্রাইমারি চাকরি বা ইন্টার চাকরি এগুলো কিন্তু মাস্ট হয়। তো ওই জন্য বলছি যে একটা ড্রিম দেখলে বড় ড্রিম একটা হোক, যদি বড় ড্রিম পূরণ হয় তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে ছোট যেটাই হবে সেটাও কম হবে না, আর ছোট ড্রিম থাকলে বড়টা তো হবেই না। এইটাই। তো আমরা এখন শুরু করে দিব আলোচনায়। প্রথমে সাজ্জাদ, তোমাকে যাচ্ছি না, প্রথমে উল্লাস পালাকে যাচ্ছি। উল্লাস পাল স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ। আমাদের বিদ্যাবাড়ি পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রথমেই উল্লাস পালের একটা এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছি যে আহ, কিভাবে দুবার বিশেষ কাটার হওয়া গেল, এবং আসলে চাকরির জার্নিটা কি ছিল, মানে এই জার্নির শুরুটা কি ছিল, এবং কিভাবে একের পর এক এরকম, আমি শুনছি ব্যাংকেও বল চাকরি হয়েছে, তাই না? সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার ব্যাংকে ছিল, ভেরি গুড। তার মানে এই যে একটার পর একটা চাকরি হয়, তো চাকরি হওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, অনেক প্রতিকূলতা আছে। তো এগুলো অতিক্রম করে কিভাবে এই সফলতা একটার পর একটা আসে, যদি কিছুটা বর্ণনা করা যায়, বলা যায়, নিচের যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলা যায়, তাহলে যারা এই যে চর থেকে বা গ্রাম থেকে যারা দেখছে, নিশ্চয়ই তারা এখান থেকে উপকৃত হবে। উল্লেখ করো। আহ, ধন্যবাদ স্যার। প্রথমে আমি বিদ্যাবাড়ি মানে যেই পেজ, এবং এটা একটা সোশ্যাল সার্ভিস, এবং আমি প্রথমেই শুভকামনা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বর্তমানে 43তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে কর্মরত আছি এবং 44তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আছি। তো আসলে পরপর দুইটা বিসিএস আমি অলরেডি রিকমেন্ডেড হয়েছি। তো এটা আসলে এমন না যে প্রথম বিসিএস আমার 43 ছিল আর সেকেন্ড বিসিএস 44 ছিল। আমি জাস্ট একটু হিন্টস দিলাম যে আমি যখন প্রথম বিসিএস দিয়েছিলাম ওই সময় আমার যারা বিসিএস মেট ছিল বা ক্লাসমেট ছিল, তারা এখনো, যারা প্রশাসন আছে, কিছুদিন পরে হয়তো তারা ইউএনও হয়ে যাবে আর কি। মানে দীর্ঘ একটা জার্নি। তো আমার হচ্ছে 40তম বিসিএস, প্রথম বিসিএস ছিল 40, 41, 43, 44, মানে দীর্ঘ 4টা, এবং 45তম আমি রিটেন পাশ করেছিলাম, কিন্তু ভাইভাতে আর অ্যাটেন্ড করিনি যেহেতু আমি 44-এ আমার দরকার যেটা হয়নি। ফার্স্ট চয়েস, হ্যাঁ, আর দরকার হয়নি আর কি। এবং বর্তমানে যেহেতু বিসিএস সিস্টেমটা এবং ভাইবার আগেও চয়েস দেওয়া যায়, আগে তো শুধু প্রাথমিকভাবে অ্যাপ্লাই করার সময় মানে ফিক্সড একটা চয়েস ছিল, বাট এখন অনেকটা ফ্লেক্সিবল হয়েছে। এজন্য প্রথমবার অনেকে হয়তো একটা চয়েস লিস্ট দিল, বাট
হয়তো সে একটা দীর্ঘ যাত্রায় ভাবতে পারলো না আসলে এটা আমার পক্ষে হওয়া সম্ভব না, তবে এটা হওয়া সম্ভব, বা নিজের আসলে স্ট্রেংথ উইকনেস এটা মানুষ আসলে পড়তে পড়তে শিখে যায়। প্রথমে তো আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি যে আমি এটা হয়ে যাব, ওটা হয়ে যাব, কিন্তু আসলে যখন মানুষ পড়া শুরু করে বিসিএস এর জন্য, এবং আমার মনে হয় কমপক্ষে 6 মাস বা 3 মাস পরের পরেই সে বুঝে যায় যে সে আসলে ইন দা লং রানে কতটুকু যেতে পারবে। তো যেই চয়েস গুলো দেওয়া হয় আর কি বিসিএস ভাইবার জন্য, তো সেই চয়েস গুলা আসলে এখন মানে ওলটপালট হয়ে যায়। আমি দেখেছি কয়েকজনের যে প্রথমে অ্যাপ্লাই করার সময় যে চয়েস লিস্টটা থাকে, ভাইবা দেওয়ার সময় চয়েস লিস্টটা অনেক কিছু অদল-বদল হয়। এটা আমি এজন্যই বললাম যে আসলে একজন শিক্ষার্থী বা একজন প্রার্থীর যে আ ট্রেডস মানে যেই স্ট্রেংথস গুলো আছে এবং উইকনেস গুলো আছে, এগুলা জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আ আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে আসলে আমার এই দীর্ঘ যাত্রাটা সেটা কিভাবে ব্যক্তিগত সম্ভব অভিজ্ঞতাটা। হয়েছে? হ্যাঁ, বা অভিজ্ঞতাটা আমি বর্ণনা করছি। তো আমি কিন্তু শুধু বিসিএস এর প্রিপারেশনই নিয়েছি। কারণ কি আমাদের বিসিএস এর সিলেবাসটা এমন যে বাংলাদেশে যত রকমের চাকরির সিলেবাস আছে সেটা ২০তম গ্রেড হোক অথবা নবম গ্রেড হোক। তো যেকোনো গ্রেডের পরীক্ষার জন্য ফুলফিল মানে সবচেয়ে দীর্ঘমেয়াদী একটা সিলেবাস হচ্ছে বিসিএস এর সিলেবাসটা। তো যখন আমি শুরু করি মানে আমার যখন বিবিএ শেষ হয় আরকি। এমবিএ পড়া চলাকালীন অবস্থায় আমি শুরু করি। তো আমি তখন আসলে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম, বা আমি যেহেতু হলে থেকেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো ওখানে একটা পরিবেশ পেয়েছি যে ওখানে সিনিয়ররা যখন প্রত্যেকবার বিসিএস এর রেজাল্ট দিত, হলে একটা আনন্দের মানে একটা বন্যা বয়ে যেত যে একটা বন্যা বয়ে কে যায় আনন্দের, হ্যাঁ। হ্যাঁ, ওটা আমরা যারা হলে থেকেছি তারা খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স করতে পারবো, এবং সবচেয়ে মজার বিষয় যেদিন রেজাল্টটা দেয় সেদিন হলের রিডিং রুমে বা লাইব্রেরিতে সিট পাওয়া খুব মুশকিল। কারণ অনেকেই অনুপ্রাণিত হয়ে দ্রুত পড়তে চলে যায়। এরকম অনেকদিন চলে। হ্যাঁ, এরকম একটা উৎসবমুখর পরিবেশ কয়েকদিন চলে, আবার একটু ভাটা পড়ে আরকি। তো আম যেটা বলতে চাচ্ছি, দেখলাম যে সিলেবাসটা এমনভাবে সাজানো যে যেকোনো চাকরির বাংলাদেশের চাকরির পরীক্ষাগুলোকে এগুলো কভার করে ফেলবে। তো আমি প্রিপারেশন শুরু করার আগে এটুকুই বুঝলাম, যেহেতু আমার একটা বড় লক্ষ্য আছে যে, এবং আমি কিছু মুভি দেখেছি হলিউডের, তো সেখানে একটা লাইন আমার খুব ভালো লেগেছে যে, "অনলি স্কাই ইজ দ্য লিমিট।" হ্যাঁ, মানে আবার আবার বলো তো ওইটা শব্দটা, লাইনটা শুনিনি। হ্যাঁ, "অনলি স্কাই ইজ দ্য লিমিট।" মানে ও, মানুষের অনলি লিমিট স্কাই ইজ হচ্ছে দ্য লিমিট, হ্যাঁ। "অনলি হুম, স্কাই ইজ দ্য লিমিট।" হ্যাঁ। তো হুম। এটা আমাকে খুব ভীষণভাবে অনুপ্রাণিত করে। আসলে মানুষের লিমিট কোথায়? লিমিট আসলে রাইট। মানে সে যত বড় স্বপ্ন দেখতে পারে। তো আমি দেখলাম যে পরীক্ষাগুলো তো দেখি যে একটার পর একটা পরীক্ষার সার্কুলার দিচ্ছে। এখন আমার প্রিপারেশন তো আর হচ্ছে না। কারণ আমি আজকে যদি বিবিএ এর পরে প্রিপারেশন শুরু করি, ২ দিন পরে ব্যাংকের পরীক্ষা। প্রত্যেক শুক্রবারে ৮টা-১০টা করে বা ৪টা-৫টা করে কোনো না কোনো পরীক্ষা থাকতো। তো ভাবলাম যে আমার কি দ্রুত চাকরি পাওয়া দরকার? নাকি আমার যেটা স্বপ্ন সেটা পূরণ করা দরকার? আমি আগে এটা ভেবে নিলাম। তো যে দেখলাম যে দ্রুত চাকরি পেতে হলেও কমপক্ষে একটা মিনিমাম ফাউন্ডেশন থাকে, এবং সেটা কমপক্ষে ৬ মাস। মানে যদি প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়া যায়, তাহলে আমি বলব মোটামুটি সে একটা প্রিপারেশন বা বেসিক অর্জন করতে পারবে। তো এক্ষেত্রে আমার হচ্ছে স্ট্র্যাটেজিটা ছিল লং টার্ম এর স্ট্র্যাটেজি, যে আমি টানা ১ বছর বা ১.৫ বছর এর মধ্যে আমার যত পরীক্ষাই থাক আমি অ্যাটেন্ড করব। চাকরি হোক বা না হোক, বা আমি প্রিলিতে টিকি কিনা ব্যাংকের বা এটা কি অন্যান্য মাস্টার্স যেই এ থাকার গ্রেড সময় আছে। নাকি? মাস্টার্স এ থাকার সময় নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমার বিবে মাস্টার্স এ। যখন শেষ মানে হয়, ফার্স্ট রাইট। প্রিপারেশন উল্লাসের শুরু হলো মাস্টার্স থেকে, তাই তো? হ্যাঁ, মাস্টার্স থেকে নাকি শুরু হলো। ইউনিভার্সিটি? এর আগে হ্যাঁ। টুকটাক জাস্ট বই-টই ওলটপালট করে দেখতাম যে কি আছে ভেতরে। কিন্তু মূল প্রিপারেশন শুরু হয় মাস্টার্স থেকে। আর আমরা জানি যে মাস্টার্স থেকে আমরা সব রকমের চাকরি এপ্লাই করার সুযোগ পাই। মানে অনার্স কমপ্লিট হওয়ার পর থেকে। তো সেক্ষেত্রে অনেক পরীক্ষা আসে, যায়। কিন্তু সেগুলোতে তো আর টেকা সম্ভব হয়নি। কারণ আমার প্রিপারেশনটা সেই লেভেলে তখন ছিল না। তবে কমপক্ষে ১ বছর আমি দেখলাম যে ১ বছর পরের পরে যে প্রিপারেশনটা নিয়েছি, এরপর থেকে আমি প্রত্যেকটা প্রিলি টিকেছি আরকি। মানে কোন প্রিলিতে আর ব্যর্থ হইনি। বিশেষ করে ব্যাংক, তারপর বিসিএস, এবং ৪০ থেকে শুরু করে ৪৬ পর্যন্ত টানা সবগুলো মানে ওই একটা প্রিপারেশনেই এই সবগুলো বিসিএস প্রিলিমিনারি আমি ক্র্যাক করতে আচ্ছা, পেরেছি। এইখানে একটু ছোট্ট করে ইনপুট দেই যাতে করে আমাদের জি, অডিয়েন্সে যারা দেখছে তারা যেন এটা বুঝতে পারে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে এই সরি যে উল্লাস লোডশেডিং। কিন্তু ইলেকট্রিসিটি চলে গেছে বোধহয়। সমস্যা নাই।
আমি এই ক্ষেত্রে একটা ইনপুট দিয়ে নেই, সেটা হচ্ছে যে এলটিসি যাওয়ার পরে সুন্দর লাগতেছে। তো এটা হচ্ছে জি এরকম যে উল্লাস আমাদের এখানে যেটা জানালো সেটা হচ্ছে স্টাডি শুরু, মানে চাকরি পড়াশোনা শুরু করে দিয়েছে মাস্টার্স থেকে কিন্তু, হ্যাঁ। তো অনেকেই অনার্স সেকেন্ডে থার্ড থেকে শুরু করে, তারা তো আরো এগিয়ে থাকে। বাট জি মাস্টার্সে শুরু করার পরে প্রথম 1 বছর পড়াশোনা করছে, তাই না? জি 1 বছর পরেই কিন্তু এই চাকরি পরীক্ষা যেগুলো দিচ্ছে প্রত্যেকটাতেই সে টিকতেছে। এইটা একটা নোট করার মতো পয়েন্ট, যে প্রথম 1 বছর সে একটা ফাউন্ডেশন তৈরি করে ফেলছে, নিজের একটা বেস তৈরি করে ফেলছে, এবং এই বেস দিয়ে পরবর্তী সময় এটা তো অলরেডি উনি বলে ফেলছে যে 43 44 দুবারই বিশেষ কাটা হয়ে গেছে। এর আগে ব্যাংকের সিনিয়র অফিসার ছিল, সেটাও আমাদের সাথে স্যার বলছে। তার মানে চাকরিতে হচ্ছে, আমি মেসেজ যেটা বলতে চাচ্ছি কথা থেকে, সেটা হচ্ছে 1 বছরের যে ফাউন্ডেশন বা বেস তৈরি করে নিয়েছে, এরপরে পরীক্ষাগুলো কিন্তু সব টিকছে। এই কথাটা লাস্টে বলছিলেন। জি ওকে, তারপর? আরেকটা জিনিস বলি যে সর্বশেষ আমি বিসিএস প্রিলি দিয়েছি 46তম বিসিএস। হুম, তো সেক্ষেত্রে আমি তো তখন অলরেডি ব্যাংকে জব করি। আমি আচ্ছা। প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে পোস্টেড ছিলাম। তো ব্যাংকে চাকরি করে আসলে হ্যাঁ অনেকে পারে পড়াশোনা করতে, বা আসলে আমার অতটা বেশি সারাদিন অফিস করে বাসায় এসে একটু রেস্ট নিলেই দেখি যে রাত পার হয়ে যায়, আবার সকালবেলা ঘুম হতে। মোট কথা পড়াশোনা খুব বেশি হতো না। ওই হয়তো সর্বশেষ করলে 1 ঘন্টা। কিন্তু মানে এত তো বিসিএস দিতে দিতে মানে একসময় আমার এটাই মনে হলো যে মানুষের কতটুকু আর ধৈর্য কুলায়। কারণ সেই শুরু তো হয়েছে 40তম থেকে ভাইবা দেওয়া শুরু করলাম। 41, 43, 44, 45 এবং 46। তো ভাবলাম যে এটাই আমি শেষ প্রিলি দিয়ে রাখি। এরপর আমার কোনো এনার্জি থাকবে না। এবং 46 প্রিলিটা মানে আমি তো সব পড়াশোনা করেছি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। এরপরে আমার যখন চাকরিটা হয় তখনই আমি মূলত ওখান থেকে চলে এসে যেখানে পোস্টিং হয়েছে সেখানে আমি জয়েন করেছি। এমনকি আমার আশেপাশে কোনো প্রিলিমিনারি বইও ছিল না। আমার সাথে শুধু ভাইবার বইগুলো ছিল। তো 46 এ প্রিলি দিতে গেছি। তো এখানে কিন্তু আমার সাথে কিন্তু বইও ছিল না, তাই আমি একটা অক্ষরও পড়িনি। কিন্তু আমার যে আগের যে পড়াশোনার এক্সপেরিয়েন্স গুলো ছিল, আমার যেই ১ বছরের যে ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল প্রিলিমিনারির, এবং ভীতিটা দূর হয়েছিল। যে আমি একটা প্রিলিমিনারি দিতে যাচ্ছি, কি না কি হবে? আমার এই চিন্তাটা ছিল না। তো এজন্য কিন্তু মানে আমি দেখলাম যে মানুষ যদি শান্তশিষ্টভাবে এবং টেনশন ফ্রিলি কোনো একটা পরীক্ষা দিতে পারে, মোটামুটি একটা প্রিপারেশন এর পরে সে সেটাতে ভালো করার পসিবিলিটি তার অনেক বেড়ে যায়। না, সেটা তো অবশ্যই। এখান থেকে যে কথাগুলো আর কি আমরা শুনলাম, এটা শুরু হলো ঠিক আছে, কিন্তু জি। মানে এই যে ব্যাংকের প্রিপারেশন আলাদা আর বিসিএস এর প্রিপারেশন আলাদা, তো এটা কি এরকম যে বিসিএস এর প্রস্তুতি নিলে ব্যাংকের প্রস্তুতি হয়ে যায়, ব্যাপারটা এরকম? না, আসলে ব্যাপারটা পুরোপুরি ওরকম না। আমি এক্ষেত্রে একটু বলতে চাই যে বিসিএস এ তো হিউজ সিলেবাস এবং অনেকগুলো হুম, সাবজেক্ট আছে। তো হুম, ব্যাংকে মূলত বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে আর আইসিটি রিলেটেড এই ৫টা জিনিসের উপর বেশি ফোকাস করলে হয়ে যায়। তো এই ৫টা পড়তে হলে তো আমার বিসিএস এর যে সিলেবাস ওটাই অনুসরণ করতে হবে। এর বাইরে আমি আর কি পড়বো, বা এর চেয়ে কমই কি পড়বো? এর চেয়ে তো আর কম আমি যেই বই পড়ি না কেন মার্কেটে, সব তো এগুলোই থাকবে। বিসিএস এর সিলেবাস এই সাজানো থাকবে। তবে ব্যাংকে চাকরি পাওয়ার পেছনে একটা মেইন জিনিস ছিল যে আমি আমি বলি যে আমি ম্যাথ পারি। সেক্ষেত্রে আমি কখনো ডিফারেনশিয়েট করি না যে আমি বিসিএস এর ম্যাথ পারি নাকি ব্যাংকের ম্যাথ পারি। আমি যদি ম্যাথ পারি তার মানে আমি সব রকমের ম্যাথই যেন পারি, সেরকম একটা আমার প্রিপারেশন ছিল। যেমন সেক্ষেত্রে পাটিগণিত যত রকমের আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে। তো সব রকমেই যেন আমি অভিজ্ঞতা অর্জন করতে পারি। তো এইজন্য ১ বছর আমি টানা কিন্তু প্রত্যেকদিন সকালে ২ ঘন্টা করে ম্যাথ করেছি। এক্ষেত্রে কি হয়েছে যে ব্যাংকের যত ম্যাথ আছে, বিসিএস রিলেটেড যত ম্যাথ আছে ওগুলো আমার সব কিন্তু 80% হলেও ভেরি গুড, হ্যাঁ। হয়ে যায়। তো এজন্য আমি অনেককে জিজ্ঞেস করি যে আমি কোন ম্যাথ করব? বিসিএস এর ম্যাথ করব, ব্যাংকের প্রিপারেশন কিভাবে নেব? আসলে আর এটা ঠিক যে ৫, ৬ বা ৭ বছর আগে যে ব্যাংকের পরীক্ষাগুলো হতো এগুলো কিন্তু অনেকটা ম্যাথ নির্ভর। এখন কিন্তু ম্যাথের নির্ভরতা অনেক কমে গেছে। এখন মূলত আ অনেক কিছু রিটেন নির্ভর বা ফ্রি ভার্বাল হ্যান্ড রাইটিং সব স্কিল রিলেটেড। যাদের ভালো। হ্যাঁ, হ্যান্ডরাইটিং স্কিল, ভোকাবুলারি স্কিল যাদের আছে, তো তারাই সবচেয়ে এখন বেশি ভালো করছে। কিন্তু আমাদের সময় এমনও হয়েছে যে রিটেন ২০০ নাম্বার, তার মধ্যে ৯০ নাম্বারেরই ম্যাথ থাকতো। যখন আহসানুল্লাহ ইউনিভার্সিটি হ্যাঁ, কোশ্চেন করতো। অস্ট্রেল যখন ওরা হ্যাঁ, পরীক্ষাগুলো হ্যাঁ, নিত। হ্যাঁ। তো তখন আচ্ছা, আমরা আসলে এখান থেকে প্রিপারেশনটা ওরকম ওই ছিল।
হ্যাঁ, জি মানে আমরা এখান থেকে যেটা করবো, আমরা বইয়ের কি আমাদের উল্লাস পল বই কি কি পড়ছে সেটা শুনবো, রুটিন কিভাবে পড়াশোনা করেছে, রুটিন মেনে কত ঘন্টা পড়াশোনা করেছে সেটা শুনবো, আর আরো কিছু বিষয় শুনবো, কম্বাইন্ড প্রস্তুতি নিয়েছি কিনা সেটা শুনবো। তার ফাঁকে একটু সাজ্জাদের কাছে ঘুরে আসি। সাজ্জাদ একটু আচ্ছা, যদি, সাজ্জাদেরও দুবার আমরা দেখলাম যে 40 আর কত যেন সাজ্জাদ, 43 স্যার। 40 আর 43-এ। তো স্যার আমি সাজ্জাদ তো 3টা ভাইভাই দিয়েছি, 40, 41, 43, একটা নাই 3টা ভাইভা দিয়েছি। এর মধ্যে 2টাই আসছে, আর 41-এ আনফরচুনেটলি কি হয়েছে আল্লাহই ভালো জানে। না, সাজ্জাদ তোমার পরীক্ষা ভালো এক্সপিরিয়েন্স আমরা ছিল শুনবো, 41-এ। শোনো। তোমার স্যার এক্সপিরিয়েন্স শুনবো এইভাবে, তোমাকে তো সবাই স্যার হিসেবেই জানে, পড়াও তুমি সবাইকে, বাট তোমার স্টার্ট হলো কিভাবে সেটা যদি বলো, যে স্টার্টটা কিভাবে করলা। স্যার, আমার মানে জার্নিতে এই যে মূলত দুবার পাস স্টার্ট করো হওয়ার এটা তো এমনি হয় না, তিনবার যে বিশেষ ইয়ে করলা, গল্পটা স্টার্ট খুবই করছো তো মজার শুরু স্যার। ওই থেকে। যে আমাদের উল্লাসপাল স্যার উনি যেভাবে বলছে, আমার স্টার্টিংটাও ঠিক ওরকমই একটা জায়গা থেকে। কারণ আমি এবং এই উল্লাসপাল স্যার আমরা দুইজন দুই মেরুর, অর্থাৎ উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করেছে, আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা কমপ্লিট করেছি। এবং আচ্ছা, মোটামুটি স্ট্রাগলের গল্প আমার থেকে তারটা অনেক বেশি, কারণ সে অনেক প্রতিবন্ধকতা পার করে এখানে এসেছে। আর আমার ক্ষেত্রে ওরকম প্রতিবন্ধকতা না থাকলেও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা বেশি ছিল। যেমন আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমি অনার্স কমপ্লিট করার পরেও, ইভেন মাস্টার্স যখন শেষ করলাম প্রায়, তখন পর্যন্ত বিসিএস এর ব্যাপারে ওরকম কোনো গাইডলাইনও পাওয়া যায়নি, আবার ওরকম আগ্রহ বেসিক্যালি বলতে গেলে তৈরি হয় নাই আমার না এখানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। একটু তোমাকে একটু বলি, একটু সেটা হচ্ছে যে আহ, আমার মনে হয় না উল্লাস এটাকে ইয়া করবে, দ্বিমত পোষণ করবে। সেটা হচ্ছে যে ধরো আমরা যে বিশেষ পরীক্ষা দেই, তো বিশেষ তো আমরা এখানে যে তিনজন আছি, তিনজনেই তো মনে করো যে ক্যাডার হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা তিনজনে একাধিক বিসিএস এ ভাইবা দিয়েছি, এগুলো অভিজ্ঞতা আমাদের আছে। তো এখানে আমার যেটা, এখানে আমি যেটা বলতে চাই, যারা আমাদের এখানে দেখছেন তাদের হয়তো বেশিরভাগই দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আছে। তো এখানে একটা নৌকূক্তি বিষয় হচ্ছে যে আমাদের সাজ্জাদ তো বলে দিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সে কাটার হয়েছে দুবার। তো আমার মনে হয় না যে স্টাডিতে পাবলিক ইউনিভার্সিটির, মানে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আমি জাহাঙ্গীরনগর যদি বলি বা অন্য যেটা বলি, অনার্স করলে একটা সাবজেক্টে, ওই সাবজেক্টের বাইরে বিশেষ তো অন্যরকম পড়া, রাইট? তো সেখানে ধরো ঢাকা ভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এগুলোর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পার্থক্য হওয়ার যেটা আমরা চিন্তা করি, আসলে কি এরকম পার্থক্য কিছু আছে? স্যার অবশ্যই পার্থক্যের অনেক বড় একটা জায়গা আছে, সেটা হলো যারা এই যে আমাদের উল্লাসপাল স্যার আছে, উনি এটা বেশ ভালোভাবে ডিফাইন করতে পারবে, বা আমার কথার সে আর কি অ্যাপ্রুভাল দিতে পারবে, যে ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত শিক্ষার্থীরা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে বিসিএস এর জন্য পড়া শুরু করে দেয়, এবং মোটামুটি তাদের সামনে অনেক গাইডিং স্টাররা থাকে, যে তার না পাশের না, রুমে একজন তোমার পাশের তোমার রুমে এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশোনা শুরু করে দেয়, এইটাতে তোমার পার্থক্য হলো না? এতে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাকে কে না করছে এই সেটা তো এই জায়গাটাতে বলতেছো। আমি স্যার আসতে যাচ্ছি, যে যারা এটা শুরু করতেছে, এই যে একটা ট্রেন্ড বা এই যে একটা প্রথা, এই প্রথাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেই। এবং দেশের যে প্রান্তিক কলেজগুলোতে, এইগুলোতে আমি নিজেও এখন সরকারি কলেজে কর্মরত আছি, তো এই সব কলেজগুলোতে হয় শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষার আগে আগে আসে, পরীক্ষা দেয়, আবার চলে যায়, আবার দেখা যায় ক্লাসও খুব বেশি একটা করে না, অর্থাৎ তার একাডেমিক লাইফ নিয়েই তার কোনো টেনশন নাই। ক্যারিয়ার তো অনেক পরের কথা, ক্যারিয়ারের ব্যাপার তো কেউ জানেই না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, তার আশপাশে সবাই বড় বড় ক্যারিয়ার, এবং এটা সবাই মাঝে মধ্যে ঘুরতে আসে, সে দেখতে পারে, একটা স্বপ্ন দেখে। তো আমার ওই অর্থে স্বপ্ন দেখার মতো কোনো জায়গা ছিলই না আমার। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মানুষ আসে না এটা না, তারা যে যোগ্য না সেটাও না, তার মূল কারণ এটার প্রিপারেশনের আসলে প্রচলনই নাই এইখানে। এবং অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে একটা শিক্ষার্থীর যে ক্যারিয়ার সম্পর্কে চিন্তা করতে হয়, এই ব্যাপারেই আমরা জানতাম না। সত্যি কথা বললে, আমি প্রথম যখন বিসিএস এর প্রস্তুতি, এখানে আমাকে সবাই চেনে বা আমার সম্পর্কে সবাই জানে, তো আমি মাস্টার্স শেষ করে তারপরে চাকরি প্রস্তুতির বই কিনেছি। অথচ ট্রেন্ড হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজনের যে অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে তারা বইপত্র কিনে এবং ডেইলি 7, 8, 10 ঘন্টা করে লাইব্রেরিতে সময় দেওয়া শুরু করে, যার ফলে আমরা দেখি যে অনার্স পাশ করেই বিসিএস ক্যাডার। কিন্তু হ্যাঁ, আমাদের এখন এইখানে এখন হয় তোমার অনার্স পাশ মাধ্যমে করে মেসেজ বই গেল, কেনা কেবল। তোমার মাধ্যমে স্যার মেসেজটা গেল যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করে, প্রাইভেট থেকে কিন্তু পুলিশে ফার্স্ট হয়েছিল 35 প্রাইভেটও বিসিএস। সেম স্যার। তো প্রাইভেট যারা পড়াশোনা করে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাদের এই যে কনসার্নিং বিষয়টা সাজ্জাদ বললো, এটা একটা বিষয় আছে যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে একটা জিনিস পার্থক্য অবশ্যই আছে। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে বা ওই হলগুলোতে থাকে, এই হল এনভায়রনমেন্ট একটা ব্যাপার আছে। হল এনভায়রনমেন্ট সবগুলা যারা আছে তারা মোটামুটি মেধাবী,
মানে একটু স্যার আমি একটু একটু পড়াশোনা এই করেছে আগে প্রশ্নটার বেশি? উত্তর আমি হ্যাঁ আমার মতো করে একটু এই প্রশ্নটার উত্তর হ্যাঁ হ্যাঁ, দিতে চাই। অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলটা শেষ করার পরে আমাদের সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। তো সেজন্য আমরা কোচিং করা বা একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে যে ৩-৪ মাস সময় পেতাম, মানে ইন্টারমিডিয়েটের পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেকোনো একটা পরীক্ষা শুরু হওয়ার অন্তর্বর্তীকালীন ৩ থেকে ৪ মাস। ওই সময়টা কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। মানে ১২ ঘন্টা ১৪ ঘন্টা যে যত মেক্সিমাম লেভেলে পড়ে চান্স পেতে পারে। কিন্তু আমি যদি মনে করি যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা একক বছরে সিট আছে ধরলাম ১০,০০০। মানে সকল বিশ্ববিদ্যালয়ে মিলে ধরে নিই ১০,০০০ সিট আছে। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলটা শেষ করে প্রিপারেশন নেয় এবং আমার মতে যে কমপক্ষে ১০ ঘন্টা করে রেগুলার পড়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা আছে না হলেও ১,০০,০০০। তার মানে জি স্যার। ১,০০,০০০ জনের মধ্যে ১০,০০০ চান্স পেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে। বাকি ৯০,০০০-এর মধ্যে কিছু প্রাইভেটে বা মেক্সিমামই আমি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তার মানে হুম। এই যে ৯০,০০০ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হলো তাদের কি আসলে মনের মধ্যে অবশ্যই একটা খুব বেদনা জেদ থাকতেই পারে থাকে, যে চাপা আগুন, থাকে। ছাই চাপা কিন্তু আগুন টাইপ। কিন্তু তারা কিন্তু গাইডলাইন থাকে না। ওয়ারিয়র, কিন্তু তারা কিন্তু যোদ্ধা এবং তারা কিন্তু মানে লড়াইতে পিছপা হবে না। কিন্তু কারণ কি? তারা অলরেডি ১০ ঘন্টা বা একটা মেক্সিমাম সময় ৩-৪ ঘন্টা কঠোর পরিশ্রম করে আসছে। কিন্তু ভাগ্যের পরিহাসে বা যেভাবেই হোক না কেন সিট সংখ্যা কম থাকার কারণে তারা চান্স পেল না পাবলিকে। কিন্তু তারা কি থেমে থাকবে? তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লেও যেমন সাজ্জাদ হোসেন স্যার, আমি বলি যে আপনিও অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ট্রাই করেছেন এবং মেক্সিমাম একটা সময় তখন দিয়েছেন। কিন্তু বাই চান্স কিন্তু তখন যে পরিশ্রমটা করেছেন, আপনি হয়তো ৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু পরীক্ষার আগে পড়েছেন। কিন্তু আপনার যে একটা পাস্ট এক্সপেরিয়েন্স আছে যে না কিভাবে অ্যাডমিশন টেস্ট দিতে হয় বা প্রতিযোগিতায় কিভাবে নামতে হয়, কত ঘন্টা করতে পড়বো, যে মনোবলটা, এই মনোবলটা কিন্তু আপনি ৪ বছরে হারায় ফেলেন নাই। ৪ বছর জাস্ট হ্যাঁ, কোনোভাবে একটা সার্টিফিকেট পেয়ে আবার সেই কুলকাট মানে যেই মানে ছাইচাপা আগুনটা সেটা আপনার আবার জ্বলে উঠছে বিসিএস এর ক্ষেত্রে। কিন্তু আপনি খালি চিন্তা করেন যারা কোনোদিন অ্যাডমিশন টেস্ট দেয় নাই ইন্টারমিডিয়েট লেভেলের পরে, জাস্ট ইন্টার পাস করেছে 4.50 নিয়ে বা 3.50 নিয়ে একটা কলেজে ভর্তি হয়ে গেল। শুধু যদি আপনি তাদের ক্ষেত্রেই করেন যে তারা কয়জন বিসিএস ক্যাডার হতে পেরেছে। হুম। এটা আমার মতে অবশ্যই যে এটা রুট খুবই লেভেলে কম। পড়াশোনার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তারা কিন্তু এখন মানে মেন কথা কি তারা যে ১০ ঘন্টা করে পড়বে বা ৮ ঘন্টা করে পড়বে, আমি টাইমটা বলতেছি না যে এত ঘন্টা পড়লেই ওইটা হতে পারবে। জাস্ট আমি উদাহরণ দিই যে বিসিএস ক্যাডার যারা হয় তারা কেউ কমপক্ষে আমার মনে হয় যে ৮ ঘন্টার নিচে পড়ে নাই রেগুলার। তো তারা কি আসলে টেবিলে সেই সময় দেওয়ার মনোবলটা আছে? ব্যাপারটা। হ্যাঁ। তো তো তারা কি আসলে সারা বছর বা সারা জীবন কোনোদিন ৮ ঘন্টা যারা পড়ে নাই, তারা হঠাৎ মাস্টার্স বা অনার্স পাশ করার পরে বিসিএস এর জন্য ৮ ঘন্টা ১০ ঘন্টা যে পড়তে হয় বা না পড়লে তো সিলেবাস শেষ হবে না। সেই জিনিসটাই তো তারা মাথায় আনতে পারে না। এক্স্যাক্টলি। স্যার এইখানে একটা কথা বলি, আমি এই ক্যারিয়ার বিষয় তো অনেকদিন ধরে মুকুল স্যারের সাথে বলতে গেলে স্যারই আমার গাইডলাইন প্রায় ৪ বছর। তো এই ৪ বছরে আমি অনেক কিছুই দেখলাম। মোটামুটি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যেটা পছন্দ করে শর্ট সাজেশন, পরীক্ষার ১ মাস আগে, ১৫ দিন আগে শর্টকাটে এই 100% কমন, 90% কমন। কিন্তু দীর্ঘমেয়াদী একটা ফাউন্ডেশন গড়ে তোলা বা টানা ১ বছর একটা রুটিনে পড়া, এটা কেউ অভ্যস্তও না এবং সাহস করতে চায় না। মূলত এইটার পরেই যে লাইনটা পাবে বা এটা সবচেয়ে সহজ রাস্তা, এটা কেউ মানতে চায় না আর কি। এটা একটা আমি বড় আ- মেজর আমি ইস্যু। আমি এখান থেকে মানে একটু একটু হালকা করে দ্বিমত করি, হালকা, খুব বেশি না। যেটা আমার কাছে মনে হয় যে বিসিএস এর যে প্রস্তুতি, প্রিলি বলি রিটেন বলি, এইটা মানে পাবলিক বিশ্ববিদ্যালয় বা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে অনার্স যে আমরা কোর্সটা করি, অনার্স এর মধ্যে খুবই কম একটা কানেকশন থাকে, খুব কম। মানে পার্থক্যটা হচ্ছে যে আউট নলেজ বা এনভায়রনমেন্টাল যে পার্থক্য সেটা হতে পারে, কিন্তু এই জায়গাগুলো খুব বেশি পার্থক্য মোটেই নাই। তো সেক্ষেত্রে আমার মেসেজ যেটা হচ্ছে দুজনের মাধ্যমেই, আমাদের দুজন যে সম্মানিত অতিথি দুজনের মাধ্যমে আমার মেসেজটা হচ্ছে যে যারা এইখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এটা দেখছি বা প্রাইভেট থেকে যারা দেখছি, আমার মনে হয় যে এখানে মানে হতাশ হওয়ার মানে ওইরকম কিছু নাই।
হতাশ, এই যে পার্থক্যটা যেটা বলছে, পার্থক্যটা হচ্ছে যে ওই যে এটা সত্যি কথা যে পাশে যদি একটা এটা ইয়া থাকে না, এই যে বড় একটা কথা আছে কিন্তু, যে যদি কোটিপতি কোনো কারোর সাথে যদি কেউ যদি 5 থেকে 6 মাস যদি মেশে, একজন কোটিপতির সাথে একটা মানুষ যদি কন্টিনিউসলি 5-6 মাস মিশতে পারে, ওই লোকটা একসময় কোটিপতি হয়। তো এইটা হচ্ছে এইরকম একটা ধাঁচের যে সবাই পড়াশোনা করে, সো ওটা দেখে নিজেরও পড়াটা ইন্সপিরেশন আসে। এই ক্ষেত্রে হয়তো মানে আমি বলবো পাবলিক ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি একটু অবশ্যই এগিয়ে থাকে, কারণ সবাই পড়াশোনা করে। আর অন্যান্য যারা থাকে ওই যেটা বললো যে বাকিরা একটু হতাশ থাকে বা পড়াশোনা করতে চায় না, এরকম থাকে। তো সেই ক্ষেত্রে হয়তো এনভায়রনমেন্টাল কারণে বা অন্যদের কারণে একটু পিছিয়ে থাকে। বাট মেসেজটা হচ্ছে যে আমরা যে পড়াশোনা অনার্সে পড়াশোনা করি, যে যে সাবজেক্টেই করি, কেউ ধরো কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার্সে পড়েছে, কেমিস্ট্রি থেকে প্রিলি পরীক্ষায় কটা থাকবে, 3-4 নাম্বার বা এরকম থাকবে। রিটেন পরীক্ষায় কটা থাকবে, অল্প থাকবে। মানে এই যে 4 বছর 5 বছর যে পড়াশোনা করলো, অনার্স মাস্টার্স পড়াশোনা করলো, টোটাল পড়াশোনা থেকে খুবই কম নাম্বার পরীক্ষার মধ্যে থাকবে। বাকি সবই কিন্তু ভিন্ন জিনিস। এই ভিন্ন জায়গাগুলো যদি আমরা যে জায়গাতেই পড়াশোনা করি, যদি মনোবলটা না হারাই, আমরা যদি একটু জি। ভালো করে মানে চিন্তা ভাবনা করি বা একটা আস্থা রাখি যে না, আমি যেখান থেকেই থাকি, যদি প্রলয় স্যার হতে পারে, যদি সাজ্জা স্যার হতে পারে, তো হোয়াই নট মি, আমি স্যার অবশ্যই আমি হতে পারি। এইটা বোধহয় আমাদের অডিয়েন্সরা জানে না, আমাদের উল্লাস পাল স্যার কিন্তু মানে অনেক চ্যালেঞ্জ বাধা বিঘ্ন অতিক্রম করে বর্তমান অবস্থানে আসছেন। অর্থাৎ স্যার কিন্তু ফিজিক্যালি একটু আহ ইও আছে, ও একটা এটা প্রতিবন্ধকতাও এটা আছে। কোটা ছিল, হ্যাঁ। আমি একটু স্যারের এটা কোটা ভালো কথা ছিল, বলছো। বাট স্যার কোটা অ্যাপ্লাই করেনি। স্যার স্যার হ্যাঁ, কোটা উল্লাস পাল অ্যাপ্লাই স্যার করে নাই মানে কখনোই কোটা এটা নিয়ে আমার মনে হয় অনেকেই জানতে চাবে বিষয়টা। যদি বলার ইয়ে হয় তো বলবো, নাহলে আমরা অন্যদিকে চলে যাবো। আচ্ছা, জি এটা স্যার। বলা যাবে এক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলা যাবে। সেটা হচ্ছে যে আহ কোটা থাকার পরেও আমি আবেদন করেন এই কোটা দিয়ে। আচ্ছা, আহ, তার আগে আমি একটু বলতে চাই যে আমরা এর আগে যেই পয়েন্টটা নিয়ে ডিসকাস করেছি, যে হ্যাঁ, আসলে ব্যাকগ্রাউন্ড ম্যাটার না, এটা সত্যি কথা। কারণ রাইট। আমরা যেই ব্যাকগ্রাউন্ডেরই পড়াশোনা করেছি না কেন, সাবজেক্ট এগুলো প্রিলিমিনারিতে বা রিটেনে কোনো কাজে আসে না। সবারই নতুন করে আরেকটা জগতে প্রবেশ করতে হয় চাকরির বাজারে। নতুন বই, এর আগে কেউ এগুলো পড়ে নাই। কেউ জেনেভার নামও শোনে নাই হয়তো, যে সুইজারল্যান্ডে জেনেভায় এত এত কিছু হয়, এত সম্মেলন। এগুলো সবারই অনার্স এর পরে বা এক্স্যাক্টলি। যখন প্রিপারেশন নেবে, নতুন করেই তাদের সবার পড়তে হবে। কিন্তু মেইন যে জিনিসটা পার্থক্য করবে, যে সাহস করার মনোবল, বা আমি যে একটা বিসিএস দিতে যাব, মানে এই দিতে যাওয়াটাই তো একটা সাহসের ব্যাপার। অবশ্যই। মানে সাহস, যারা সাহসী তারা এটা পারবে। এবং স্যার আপনি যে কোশ্চেনটা করলেন যে কোটার বিষয়টা, যে আমার কোটা ছিল, কিন্তু যখন থেকেই, যেমন আমার এসএসসি এইচএসসি দুটাতেই জিপিএ 5। তো ওখানে তো জিপিএ 5 পাওয়ার জন্য তো স্বাভাবিকভাবে স্কুল কলেজে কোনো কোটার সিস্টেম ছিল না। প্রয়োজন হয় আমি না। যেমন লিখবো, এবং আমার চেহারাও কেউ দেখে নাই, শুধু আমার হাতের লেখা খাতাটা দেখেছে। তো মূলত কিন্তু ওখান থেকে আমি নিজেকে আসলে আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, ওখানে আমি যেহেতু সবার সাথে ফাইট করে এবং জিপিএ 5 পেয়েছি, ভালো একটা রেজাল্ট করতে পেরেছি। তো সেক্ষেত্রে আমার কখনো মনে হয়নি যে আমার কোটা নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই 463তম হলাম, এবং আমি শুধু 2 জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলাম। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির যে সি ইউনিট, এবং জাহাঙ্গীরনগরে শুধু বিবিএ ফ্যাকাল্টিতে একটা পরীক্ষা দিয়েছিলাম, যদিও ওটা হয়নি। কিন্তু ঢাকা ভার্সিটির সি ইউনিটে আমার কিন্তু 463তম আমি তখন হয়ে গেলাম। তো আসলে মানে পাস্ট যে এক্সপিরিয়েন্স গুলা, যে আসলে আমি এটুকুই বুঝতে পারলাম যে আমি যদি ঠিকমতো পড়াশোনা করি তাহলে আমি ভালো করব। কিন্তু আমার আর অন্য কোনো বা কোটা এগুলা নিয়ে যে ভালো করতে হবে, এটা আমার কখনো মাথায় আসেনি। এজন্য যে মানে ছোটবেলা থেকে আসলে মানে এসএসসি থেকে মূলত এটা একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। মানে এটা একটা সাংঘাতিক কিন্তু একটা সাজ্জাদ একটা পয়েন্ট তুলছে যে এটা কোটা ছিল বাট কোটা দিয়ে আবেদন করে নাই, এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোটা ছাড়াই চাকরি হয়ে গেছে, এবং তাও 2 বার 3 বার ব্যাংকেও চাকরি এবং হয়ে গেছে, কোটা লাগে এবং নাই আমি কখনো। আরেকটু আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যখন আমি সিনিয়রদের কাছে জানতে চাইতাম ভাই এখানে আমি কি কি বই পড়া উচিত বিসিএস এর জন্য, বা একটু গাইডলাইন দেন, তখন সবাই ম্যাক্সিমামই বলতো, আরে তুমি তো ভাইভাতে গেলেই চাকরি হয়ে যাবে, তুমি তো ভাইভাতে গেলেই চাকরি হয়ে যাবে। এই কথাটা আমার দীর্ঘ 4-5 বছর শুনতে হয়েছে। কিন্তু এটা হয়তো কেউ জানে না যে আমি 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 হচ্ছে 2023 সাল থেকে সিনিয়র অফিসার হিসেবে আছি, মানে ছিলাম আর কি। তারপরে শিক্ষা ক্যাডার, এবং ভবিষ্যতে সৃষ্টিকর্তা হিসেবে হয়তো অ্যাডমিনে জয়েন দেবো। তো 23 সাল থেকে যে আমি এখন 26 সাল, মানে 3 বছরের পদার্পণ। তো তার আগে, প্রথম চাকরি পাওয়ার আগে আমি
কমপক্ষে 10 জায়গায় নবম গ্রেডে ভাইবা গুলা দিয়েছি। তার মধ্যে বেবচা ছিল 10টা পোস্টের। তারপরে আরো বিভিন্ন যে গ্যাস ফিল্ড আছে, তারপর কম্বাইন্ড ব্যাংক গুলা আছে, তারপর এরকম বিভিন্ন জায়গায় নবম গ্রেড মিলে প্রায় 10 জায়গায় ভাইবা দিয়েছি। তো যদি আমার আসলে কোটা থাকতো তাহলে তো 10টা চাকরি হতো আমার, ওখানে 10টা, এবং মানুষ বিসিএস তো 40। বোধহয় আর কি বাহির থেকে দেখে যে আপনি জাস্ট হ্যাঁ, হয়ে গেছেন, অ্যাডমিন ক্যাডার হয়ে হ্যাঁ, গেছেন, হ্যাঁ। কিন্তু হুম। পেছনে তো যে কতগুলা স্ট্রাগলের স্টেজ, ভাইবা হ্যাঁ, দিয়েছেন না কতগুলা, না কেমন প্রস্তুতি নিয়েছেন, এটা তো এবং দেখা যায় না পেছন থেকে। একইভাবে 40 বিশেষ জানে 41তম এরকমই। বিসিএস আমার হয়ে যেত। আমার তো তাহলে 45 46 কেন দেওয়া দরকার হতো। এবং আরেকটা জিনিস যেটা আমাকে এখন অবাক করে সেটা হচ্ছে, আমি একটু শেয়ার করতে চাই, যেটা কেউ জানে না। সেটা হচ্ছে 41তম বিসিএস এ আমার নন ক্যাডার আসছে, মানে কোনো ক্যাডার আসেনি। সেই না, আমিও আপনার মতো সবচেয়ে পছন্দের কিন্তু পরীক্ষা ছিল এটা 41, কিন্তু বেস্ট একটা কিন্তু পরীক্ষা। কিন্তু অবাক করার বিষয়টা কি জানেন, যে 41তম বিসিএস এর মার্কশিট আমি পেয়েছি। তো সেখানে দেখলাম যে আমার হচ্ছে এক ফ্রেন্ড, সে 41তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আছে। তো আমার নাম্বার তার চেয়ে বেশি রিটেনে। কিন্তু আমি মানে একই সাবজেক্ট ব্যবস্থাপনা, আমিও ব্যবস্থাপনা, সেও ব্যবস্থাপনা, রিটেনে মার্কস তার চেয়ে আমার বেশি, এবং ভাইভাতেও আমার সব কোশ্চেন মানে আমি আনসার করতে পেরেছি, মানে কোনো সমস্যা হয়নি। তাহলে এতই যদি আমার কোটা থাকতো বা এত সুযোগ সুবিধা যদি আমি পাই, তাহলে তো আমি সবার প্রথমে মানে 41 ক্যাডার হতাম, কিন্তু আমাকে মার্কসেও বঞ্চিত কোনো করা ঘাটতি হয়েছে। নাই। না, বরং আমাকে বঞ্চিত করা হয়েছে, এক কথায় ভাইভা বোর্ডে আমাকে 41তম বিসিএস এ আপনাকে তো বরং বঞ্চিতই অনেকে, করা মানে হয়েছে। আমি স্যার, তার যে স্টাডি মেট ছিল লাইব্রেরিতে একসাথে পড়তো, সে আবার এইখানে ফরচুনেটলি সিনিয়র অফিসার আমাদের এখানে জনতা ব্যাংকের, এবং সে আমার রুমমেট ছিল। আরেকজন হলো, উনিও শিক্ষা ক্যাডারে আছে ইংরেজি বিভাগে, তো সে আমার রুমমেট, ওনার স্টাডি মেট ছিল, আচ্ছা। একসাথে ছিলেন। তার কাছ থেকে গল্পটা শোনা, যে আপনাকে অনেক সময় ভাইবা বোর্ডও ডিসকারেজ করতো যে আপনার এত পরিশ্রম করার প্রয়োজন নেই, বা আপনি হ্যাঁ, অ্যাডমিন হয়ে কি করবেন, আপনার তো ওইখানে যাওয়ার দরকার নাই। তো সেইগুলোও সে আর কি ইয়ে করে গেছে। হ্যাঁ, না, হ্যাঁ, এটা তাহলে সত্যি এই কথা। প্রশ্নটা কিন্তু আমি প্রশ্নটা করে ফেলি, সেটা হচ্ছে যে জি। উল্লাসের পড়াশোনাটা কত ঘন্টা ছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা এটা দেখছে তারা এটা অবশ্যই নিবে। নর্মালি আমি তো অনেক কথা বলি, বাট জি। এটা প্র্যাকটিক্যালি জানুক যে কত ঘন্টা পড়াশোনা করেছে, এই যে পরিশ্রম করছে, এই যে ভাইবা বোর্ডও তাকে ডিসকারেজ করেছে যে আর পড়াশোনার দরকার নাই। কত ঘন্টা পড়াশোনা ছিল আহ, বিসিএস জন্য? আহ, পড়াশোনার জন্য আমি প্রথমে যেটা এখনো যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে, প্রথমে একটা রুটিন বানাতে হবে। কারণ রুটিন ছাড়া এতগুলো সাবজেক্ট আমি কিভাবে কন্ট্রোল করব। তো সেক্ষেত্রে রাইট। আমার রুটিন অনুসারে, তো আমি যা আহ, করে দেখলাম যে আমার মোটামুটি রেগুলার অ্যাটলিস্ট 10 ঘন্টা পড়া হতো। কিন্তু এটা এমন না যে প্রত্যেক দিনই আমার পড়তেই হতো, কারণ অনেক সময় আহ, মন খারাপ থাকতো, বা এক একটা রেজাল্ট বের হলে সেদিন তো আর পড়া যেত না, বা বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে বাস্তব পড়াশোনা কথা। হতো না। হ্যাঁ, এখন যেমন 1 মাসের মধ্যে আমি 4 5 6 দিন চাইলে গ্যাপ দিতেই পারি, মানে বিভিন্ন কারণে। কিন্তু আমি যে 25 দিন পড়ছি, বা 26 দিন 24 দিন পড়তেছি টানা 10 ঘন্টা করে, এটা হিউজ। আমি মনে করি যে ভালো একটা প্রিপারেশনের জন্য সিলেবাস শেষ করা এবং রিভিশন, যত বেশি রিভিশন দেওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ। তবে কেউ আমার মনে হয় না 8 10 ঘন্টার নিচে পড়েছে আর কি, মানে আমার এটা যতটুকু এটা বিশ্বাস। 10 ঘন্টা তো এটা অ্যাটলিস্ট আমার মনে লাগে। আমার আমার পাশে প্রতিবেশী ছিল একজন, উনি দুবার কাটার হয়েছে, উনি কোনো কোচিং করে নাই, কিছু করে নাই, ঢাকা ভার্সিটিও হ্যাঁ, চান্স পেয়েছে কোচিং টোচিং ছাড়া। তো ওনার একটাই মোটো ছিল, উনি আমি আর সাক্ষাৎকার দিলাম, সাক্ষাৎকার নিয়েছিলাম 29-তে উনি কাটার হয়েছে, আবার মানে 28-এ কাটার হয়েছে, আবার 29-এ কাটার হয়েছে। তো ওই দুবারই তার কোনো কোচিং করে নাই। ওনার একটা জিনিস ছিল যে উনি এটা বলছে, আমি জানি না এটা কিভাবে বললো, আমি তাকে রিপিট করছি যে এটা কি সঠিক বলছে কিনা। 19 ঘন্টা পড়াশোনা করছে উনি, হ্যাঁ। এবং সে বলছে ঢাকা ভার্সিটি আমি টিকছি তখনও 19 ঘন্টা পড়াশোনা করেছি। তো আমি কোনো কোচিং করে নেই, জাস্ট আমার একটাই ছিল যে 19 ঘন্টা পড়াশোনা করছে দিনে, 18 19 ঘন্টা হবে আর কি। তো আমার মনে হয়েছে যেটা ঘুমাইলো কখন, খাইলো কখন, আমি তাকে আবার রিপিট করছি এটা কি আসলে ঠিক। কারণ আমার পাশে কোয়ার্টারে থাকতো, আমি যে কোয়ার্টারে থাকতাম, আমি তখন স্কাউটে থাকতাম, স্কাউটারে যে কোয়ার্টারে থাকতাম আমার পাশের ইয়েতে থাকতো। উনি এখন অডিট ক্যাডারে আছে, বাট 29-তে বোধহয় অডিটে আসছে। তার আগে বোধহয় ফ্যামিলি প্ল্যানিং ছিল। তো যাই হোক, উনি ওনার যেটা যে মনে হইলো 19 ঘন্টা পড়াশোনা ওনার মেইন চাবি। আবার আমি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যখন ছিলাম তখন ওখানে একজন ছিল, উনি 25তম বিসিএস এর, উনি অ্যাডমিন ক্যাডারের। তো ওনার হচ্ছে যে ওনার একটা ইয়া ছিল যে উনি রাত 3টার সময় উঠতো ঘুম থেকে। তো রাত 3টার থেকে সে পড়তো, এত পড়তো। তো গাজীপুরের বাড়ি তো, এটা আমার গল্প করছিল, আমরা বহু জায়গায় আড্ডা আড্ডা দিছি, তো ওই সময় গল্প করতো।
তো গাজীপুরে বাড়ি, ওই সবাই জানতো যে ওই এলাকার মধ্যে উনি একাই পড়াশোনা করে। তো রাত 3টার সময় উঠে, মানে একাডেমিক পড়াশোনা করে না, সে বিশেষ জন্য পড়াশোনা করে, এই জন্য ওনার নামই রাখতো না। নাম নাম ধরো ওর ক খ গ একটা কিছু নাম বলতে পারছি না, ধরো খ আছে নাম, তো বলতো যে বিশেষ খ। তো তাকে ওই যে দোকানে গেলে বলতো কি রে বিশেষ খ আসছে, মানে একটু ব্যঙ্গাত্মক ভাবে বলতো। তো এটা হাসতেছিল, বললো যে এরকম যে এটা খুবই ইন্টারেস্টিং, আমাকে সবাই বিশেষ বলে ডাকতো। তো যখন রেজাল্ট হয়, রেজাল্ট হওয়ার সময় আমি এটা ভয়ে রেজাল্ট দেখি নাই, রেজাল্ট আমি কি দেখবো যদি না হয়, তাহলে যে এইটা সবাই বলছে। পরে এর মানে অন্যরা দেখে তাকে বলছে যে হ্যাঁ তোমার রোল আসছে। তো এইটা মেসেজটাই দুইটা যেটা বললাম, এই যে আমাদের উল্লাস পল যে কথাটা বললো, ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে 10 ঘন্টা 8 ঘন্টা পড়তেই হয়। অনেকে আছে না পড়ে চিন্তা ভাবনা করে। এক্সাম্পল হচ্ছে যে উল্লাস পাল নিজেই বললো 10 ঘন্টা পড়াশোনা করে, আর আমি দুজনের কথা বললাম যে একজন তো রাত 3টা থেকে পড়াশোনা করতো, টাইম নাই, কতক্ষণ পড়ছে তার ঠিক নাই। আর একজনে তো মানে 19 ঘন্টা পড়াশোনা করতো, সে মানে এটা রিপিট করছি তাও বলছে 19 ঘন্টা, সে ভার্সিটি ভর্তি পরীক্ষা টিকছে 19 ঘন্টা পড়াশোনা করে, কোচিং করেনি। সো এইটা কিন্তু আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ কথা, একটা মেসেজ গেল যে পড়াশোনা বা বিশেষ কাটার হতে গেলে তাকে পড়তে হবে। যাই হোক, আমরা হ্যাঁ আলোচনার বোধহয় একটা খুব জমে গেছে আমাদের আলোচনা। তো আমরা এখানে বই নিয়ে আলোচনা করব, যে সাজ্জাদ কি বই পড়ছে, তারপর আমাদের উল্লাস কি বই পড়ছে। অবশ্যই উল্লাসের স্যার আমরা বইটা একটু আসলে মাঝে জানলাম কি মধ্যে হবে। ওই যে প্রশ্ন নিতে পারি, ওনারা বা কোনো প্রশ্ন আছে কিনা স্টুডেন্ট যারা আমাদের সাথে হ্যাঁ, প্রশ্ন নিতে যুক্ত পারো, আমি আছে। প্রশ্ন দেখতে পাচ্ছি না, তুমি যদি প্রশ্ন নিতে পারো ভালো হয়। স্যার প্রশ্নের মধ্যে মূলত ওরা এখনো কোনো প্রশ্ন করেনি, ওনারা আমাদের সম্পর্কেই কথাবার্তা বলতেছেন, ওনারা এখনো প্রশ্ন করেনি, তবে যদি ওনারা প্রশ্ন করে আমরা প্রশ্নগুলো নিয়ে নিব স্যার, ইনশাল্লাহ। ওকে, প্রশ্ন করলে কেউ যদি কিছু জানার থাকে স্যার একটা জিনিস প্রশ্ন মেহেদী করতে হাসান পারবে। নামে একজন বলছে যে ইংরেজি নিউজ পেপার কিভাবে পড়তে হয় বিসিএস এর জন্য বর্তমান প্রেক্ষাপটে, একেবারে শুরুর দিকে উনি প্রশ্ন করেছিল। মানে প্রশ্ন আরেকবার করো আমাদের উল্লাসের কাছে। স্যার বিসিএস এর প্রস্তুতির জন্য কিভাবে নিউজ পেপার থেকে পড়তে হয়, এটা সবাই বলে যে চাকরি পেতে হলে এইটা নিউজ কি, পেপারে একটু এটা কি উল্লাস ফোকাস কি করতে এভাবে হয়, করছিল? কোথায় কাজে লাগে বা এটা কিভাবে পড়বে, স্যার পড়ছে আচ্ছা কিনা নিজে এই সম্পর্কে জানতে আচ্ছা চাচ্ছে। আচ্ছা, এই সম্পর্কে আমার একটু এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে আহ, ইংরেজিতে, বিশেষ করে লিখিততে, বিশেষ লিখিততে ভালো করার একটা উপায় হচ্ছে নিউজ পেপার বেসড পড়াশোনা করা। তো আমিও পড়েছি আর কি। আহ, সেটা হচ্ছে ডেইলি স্টার, মানে একটা ইংলিশ নিউজ পেপার, যেহেতু আমাদের ডেইলি স্টারটা একটু বেশি পপুলার বা সহজে পাওয়া যায়। তো মূলত ডেইলি স্টারের প্রথম পেজ, তারপর হচ্ছে এডিটোরিয়াল, ইন্টারন্যাশনাল পেজ, আর হচ্ছে কমার্স, যেটা বাণিজ্য পেজ। এই চারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজ যে কোনো নিউজ পেপারের। এই চারটা পড়লে মোটামুটি ম্যাক্সিমাম কিছু জানা হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখলাম যে এডিটোরিয়াল যে পার্ট গুলা, যে এগুলো নিয়ে অনেক রকমের প্যাসেজও আসে। ইংরেজি যে প্রশ্নটা হয় সেটা কিন্তু অনেক সময় এডিটোরিয়াল বা অনেকের লেখালেখি করে বা মতামত দেয়, সেগুলো অনেকে তুলে ধরে হুবহু। এরকম আমরা অনেক ব্যাংকে থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে দেখেছি। তো সেক্ষেত্রে ইংরেজি নিউজ পেপারের ক্ষেত্রে আমি বলবো যে এই চারটা পেজ অন্তত রেগুলার পড়াশোনা করা, মানে চারটা একদিনে পড়াশোনা না করতে পারলে অন্তত রেগুলার যেন একটা পেজ যেন একবারে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত অন্তত রিডিং আকারে পড়াশোনা করা হয়। এবং পড়তে পড়তে আমার মতে যে 1 মাস যদি সে রিডিং আকারে ফার্স্ট টু লাস্ট পড়তে পারে, তাহলে তার ইংরেজির যেই ফ্লুয়েন্সিটা হোক বা হ্যান্ড রাইটিং হোক বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার হোক, এগুলা তার মানে মনের অজান্তেই সে অনেক কিছু শিখে যাবে। তার নতুন করে কোনো ভোকাবুলারি মুখস্থ করতে হবে না, কারণ পড়ার সময় যেটা নতুন ওয়ার্ড সেটা শুধু সে, এখন তো ডিকশনারি উল্টাতে হয় না, অ্যাপস আছে, অ্যাপসে সার্চ দিয়ে সে যেন শুধু নোট ডাউন করে রাখে যে এটার অর্থটা এটা। তো আমি যেটা মূল ফোকাস সেটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট একবারে একটানা রিডিং পড়া, এবং একই সাথে এরকম আগে 1 মাস বা 1.5 মাস প্র্যাকটিস করার পরে যখন তার ইংরেজি সম্পর্কে ধারণা হবে যে এই লাইনটা এমন হবে যে আমি নিজে নিজে অনুবাদ করতে পারছি, তখন থেকে সে যদি চায় তখন সে লিখতে পারে আর কি। যেমন আমি এই আজকে যে বিষয়টা পড়লাম, যেমন আমি আজকে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে একটা এডিটোরিয়াল পড়লাম। তো পড়ার পরে আমি এটা চেষ্টা করব যে কমপক্ষে 2 পেজ আমি যেন লিখতে পারি। মানে এভাবে আসলে আচ্ছা, মেন কথা, চর্চার কোনো বিকল্প নাই। তাহলে আমার কি হয় যে অন্য কোনো ইংরেজি গাইড বই, মানে অনেক সময় গাইড বই বিরক্ত লাগে যে এত বিশাল একটা মোটা গাইড কিভাবে করব। তো
তার চেয়ে রেগুলার ইংলিশ যে কোনো একটা নিউজ পেপার সে যদি প্র্যাকটিস করে এবং লিখে, এটা তার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। একসাথে 4টা কাজ দেবে: অনুবাদ শিখবে, ভোকাবুলারি শিখবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকবে, এবং একই সাথে সে বলতেও পারবে কারোর সাথে। ইংলিশ টকিং এর জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। না, এটা ভালো হয়েছে। আমি কয়েকটা জিনিস একটু জানতে চাই। এটা হচ্ছে যে আমার মনে হয় সবাই এটাতে মানে হেল্পফুল হবে। এক নাম্বার হচ্ছে রুটিনের কথা যেটা বলা হলো, যে রুটিন করে পড়তে হবে। তো রুটিনের এরকম কি বলা সম্ভব যে যখন বিশেষে পড়াশোনা করা হয়েছে তখন রুটিনের দিনের কোন সাবজেক্টের জন্য কত সময় দেওয়া হয়েছে, মানে কোনটা বেশি কোনটা কম, এরকম বলা ওকে, যাবে স্পেসিফিক করে? হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক করে বলা যাবে। সেটা হচ্ছে যেমন এটা আসলে এটা কিন্তু পার্সন টু পার্সন ভেরি করে। যেমন অনেকে ভোর রাতে উঠে অবশ্যই। পড়ার অভ্যাস, যেটা আমার কখনোই ছিল না। আমি ভালো একটা ঘুম চাই, কিন্তু সারাদিন পরিশ্রম করার মতো মেন্টালিটি আছে। তো সেক্ষেত্রে আমি ফ্রেশ মাইন্ডে ম্যাথ করা শুরু করতাম, কারণ ম্যাথে সবারই একটা ভীতি আছে। সো ভীতিটা আমার মনে হচ্ছে যে দিনের শেষ ভাগে বা এগুলো না করে, যে আমি সকালবেলা উঠেই যদি আমি ম্যাথ প্র্যাকটিসটা শুরু করি, মাইন্ডও ফ্রেশ থাকে, সুন্দর একটা সকাল। তো ম্যাথটা আমি প্রথম দিকে রাখতাম, টানা 2 প্রথমে ঘন্টা। ম্যাথ, যেমন সারাদিনের যে হ্যাঁ পড়াশোনা তার মধ্যে প্রথমে ম্যাথ পড়তাম দুই ক্লাস, হ্যাঁ, তারপরে প্রথমে ম্যাথ 2 ঘন্টা পড়তাম। ম্যাথের পরপরই আমি ইংরেজি প্র্যাকটিস করতাম, ওখানে আচ্ছা 2 ঘন্টা। তো 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ম্যাথ ইংলিশে আমি দিয়ে ফেললাম। যদি আমি 12 ঘন্টা পড়ি বা 10 ঘন্টা পড়ি, তো আমার হাতে কিন্তু আরো 6 ঘন্টা বা 8 ঘন্টা থেকে যায়। বা আচ্ছা যদি 6 ঘন্টা থাকে, এই 6 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করি যে কমপক্ষে আরো 2টা সাবজেক্ট যেন আনি। তার মধ্যে একটা আচ্ছা বাংলা আনলাম আর একটা বাংলাদেশ বিষয়াবলী আনলাম। তো আমার যে পড়ার সিস্টেমটা ছিল, আমি ম্যাথ ইংলিশে রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করতাম। সাথে যেই 4 ঘন্টা, মানে বাকি যে 6 ঘন্টা বা 8 ঘন্টা থাকতো, এখানে আরো 2টা সাবজেক্ট নিতাম। এই 2টা সাবজেক্টের বিষয়টা এমন ছিল যে বাংলাদেশ বিষয়াবলী যদি আমি শুরু করি, আজ থেকে শুরু করে ধরলাম যে আমি 1 মাসে শেষ করলাম পড়ে। এই 1 মাস পরে এই বাংলাদেশ বিষয়াবলী শেষ হলে এরপরে আন্তর্জাতিক বা বিজ্ঞান শুরু করলাম। কিন্তু ম্যাথ আর ইংলিশ কিন্তু আমার দৈনিক রইলো প্রত্যেকদিন সকালে। কিন্তু বাকি যেই হোল ডেটা ছিল, ওখানে হচ্ছে আমার সাবজেক্ট গুলো চেঞ্জ হবে। এভাবে হতে হতে যখন দেখলাম যে 6 মাস বা 7 মাস পরে সব শেষ হলো, এরপর হচ্ছে রিভিশন দেওয়ার পালা। রিভিশনে আমি অবশ্যই সময় কম নেব। যেমন প্রথমে একটা বই পড়তে যদি 1 মাস লাগতো, তাহলে সেটা যেন আমি 8 দিন বা 10 দিনের মধ্যে পুরো ফুল বই রিভিশন দিতে পারি, সেটা চেষ্টা করতাম। থার্ড টাইম যখন রিভিশন দিতাম, এমন হতো যে 2 দিনের মধ্যে আমার এই বই শেষ। কারণ পড়ার সময় তো আমি দাগিয়ে রাখতাম যে কোনটা আমার মনে থাকবে না। দ্বিতীয়বার পড়ার সময় তো আমি বুঝে যেতাম যে এই জিনিসটা আমার মনে থাকবে না। থার্ড টাইম পড়ার সময় আরো স্পেসিফিক হতো যে এই জিনিসটা আমার আরো বেশি মনে থাকবে না। তো ওই জিনিসগুলোকে রিভিশন দেওয়ার সময় বেশি ফোকাস দেওয়া হতো। না, এটা এটা দুটো জিনিস এখানে হয়ে গেছে। যারা শুনতেছে তারা হচ্ছে, একটা হচ্ছে ঠিক। যে রুটিন তো করে, রুটিনটা থেকে কোনটা গুরুত্ব বেশি দিতে হয়। এর মধ্যে ম্যাথ ইংলিশ এটা ভ্যারি করে অবশ্যই। তারপরেও যদি হ্যাঁ, ম্যাথ ভ্যারি ইংলিশই করে। তো মানে সবার বেশি থাকে দুর্বলতা। ম্যাথ ইংলিশ জি উল্লাস যেটা করতো রেগুলার রাখতো, বাকিগুলো জি। করছে কিন্তু ওই দুটো রেগুলার রেখে 7 দিনের মধ্যে 7 দিন তো সব সাবজেক্ট পড়ে নাই, 7 দিনই ম্যাথ ইংলিশ পড়েছে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা হচ্ছে রিভিশন। যারা আমরা শুনতেছি তাদের এই জিনিসটা নোট রাখতে হবে যে রুটিন করলেই হবে না, রুটিনের মধ্যে কোন সাবজেক্টের প্রায়োরিটি বেশি দিব, কোনটা কম দিব। যে সাবজেক্টে আমার নিজের উইকনেস আছে, হয়তো উল্লাসের এটা ম্যাথ ইংলিশে একটু উইক ছিল, বা যেটাই হোক তার মাথায় ছিল যেটা বেশি সময় দিতে হবে, সো এখানে সে বেশি সময় দিয়েছে। তো আরেকজন দেখা গেল যে ম্যাথের স্টুডেন্ট, তার তো ম্যাথ ওইরকম সমস্যা হওয়ার কথা না, সে অন্যখানে বেশি সময় দেবে। যার হ্যাঁ যেটা হ্যাঁ, প্রবলেম, ওই প্রবলেম সাবজেক্টটা। আরেকটা ইম্পর্টেন্ট নোট ছিল, সেটা হচ্ছে যে শুরুতেই যেটা কঠিন সাবজেক্ট সেটা শুরুতে করতো, রাইট? রাইট। হ্যাঁ, যেটা শুরুতে পড়ছে এটা কঠিন সাবজেক্টটা পড়ছে। এটা একটা জিনিস বলছে। আরেকটা বলছে এটা হচ্ছে রিভিশনের কথাটা। রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি বারবার বলি। তো এটা আমি এখন যে প্রশ্নটা করবো এটার সাথে রিভিশন খুব ইম্পর্টেন্ট, মানে রিলেটেড। সেটা হচ্ছে এই যে অসংখ্য প্রশ্ন আসে সাজ্জাদ, বুঝছো? আমি হ্যাঁ প্রশ্ন আমাদের উল্লাসকেই করছি, কিন্তু উত্তরটা দুজন থেকে যে কেউ দিতে পারে, সমস্যা নাই। এটা কিন্তু খুব কমন কোশ্চেন, এবং এটাই হয়। সেটা হচ্ছে একদিক দিয়ে পড়ে আর একদিক ভুলে যায়, মনে থাকে না, পড়া মনে থাকে না, স্যার কি করবো। এটা কিন্তু খুব কমন কোশ্চেন। এটা কোনো উত্তর আছে কিনা যদি একটু আমরা শুনি একটু। পড়া মনে রাখার কি কোশ্চেন, চাকরি পড়া মনে থাকে না, তো পড়ে আমার একদিকে ভুলে যায় একদিকে। স্ট্র্যাটেজিক্যালি যদি আমার দিক থেকে যদি আমি বলি স্যার, আমি মূলত একটা ভিন্ন স্টাইলে পড়ার মানে আমার সিস্টেম ছিল, যেটা তুমি যেটা একটু করো সেটা বলো, উইয়ার্ড তোমার টাইপের। এক্সপিরিয়েন্সটা বলো, তুমি কি মনে রাখতা? আমার এক্সপিরিয়েন্সটা ছিল, আমি ওই দিনের বেলায় হলো শুরুতে ওই স্যারের মতো আমিও ম্যাথ করতাম দিনের শুরুতে।
আর রাতে ঘুমানোর আগে আমি ইংরেজি পড়তাম। আর মাঝখানের টাইমটায় আমি মূলত একটা একটা করে সাবজেক্ট কভার করছি। একটা সাবজেক্ট বলতে আমি যখন বাংলাদেশ বিষয়গুলো ধরতাম টানা 3 দিন 4 দিন 5 দিন কখনো এক সপ্তাহ ব্যাপী একটা বই পড়ছি, পড়া শেষ হয়ে গেলে আবার রিভিশন দিয়েছি। মানে একটানে একটা বই আমি 3 বার করে পড়তাম। 3 বার করে বলতে আমার মনে আছে আমার যে বইগুলা ছিল চাকরির বইগুলা, এর মধ্যে ইংরেজি গ্রামার বইটা আমি বোধ হয় 7 বার বা 8 বার গ্রামার বইটা শেষ করছি। সব মিলে পৃষ্ঠা প্রায় 1200-র কাছাকাছি ছিল। তা আমার ব্যাপারটা হলো যখন পড়তাম মনে হতো স্যার পাহাড় ভাঙতেছি। অর্থাৎ একটা বই শেষ করলে যেটা হয় যে আমি এখন ভিডিও গেম খেলতাম না স্যার, আমরা নোকিয়ায় যে সাপের গেমস, হ্যাঁ, একবার 40-এ মরে গেছি, পরের বার টার্গেট থাকে এটার থেকে একটু বেশি করব, আবার পরের বার টার্গেট থেকে আরেকটু বেশি করব, অর্থাৎ একই গেম বারবার বারবার খেলতেছি। ওরকম বই পড়তে গেলে বাংলাদেশ বিষয়গুলি শুরু করতাম একটা টার্গেট নিয়ে যে আমি এই বইটা আগামী 7 দিনে বা 5 দিনে শেষ করে ফেলবো, খালি রিডিং করবো। কারণ আমাকে একজন বলছে যে তুমি যত বেশিবার রিডিং করবে একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত, যতবার খুশি যত বেশি পড়তে থাকবে তত এখান থেকে নির্ভুল ভাবে তুমি জানবা। আর একবার তুমি যত টাইম নিয়েই পড়ো না কেন যদি রিভিশন না থাকে তাহলে তুমি মাস্ট বি ওখানে ভুল করবাই। তো ওই থেকে শুরু করলাম। এবং ওই সময় আমি একটা ওই যে দেখেছিলাম স্যার, ওই যে আপনি বোধহয় জানেন কুইক রিডিং মেথড নামে একটা আছে, যেখানে খুব দ্রুত কিভাবে পড়া যায়, পড়ার সময় কোন কোন লাইন গুলা কিভাবে আন্ডারলাইন করে রাখতে হয়, কোন জায়গাগুলো বাদ দিয়ে যেতে হয়, এবং রিভিশনের সময় কিভাবে দ্রুত পড়া যায়। তার মোটামুটি 6-7 দিনে একটা বই শেষ করার পরে আবারও 2 দিন ওই বইটা একবার শেষ করতাম। তারপরে আবার একদিন ব্যাপী পুরো বইটা পড়তাম এবং একেবারে শেষ পর্যায়ে এসে ওই বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে জিস্ট নোট বানাইতাম। যেমন আমরা স্যার একটু এক্সাম্পল যদি বলি একটু সময় নিয়ে, যেমন চর্যাপদ আমি পড়লাম, চর্যাপদ পড়ার পরে একেবারে চর্যাপদ একটা হেডিং বড় একটা পৃষ্ঠার মধ্যে, যেমন আমাদের মানচিত্র হয় ওরকম একটা পৃষ্ঠার মধ্যে পুরো চর্যাপদ নিয়ে যা যা আছে একটা পৃষ্ঠায় পুরো একটা গ্রাফ আকারে। অর্থাৎ চর্যাপদ নিয়ে কোনোদিন কোনো ধরনের প্রশ্ন যত বাজারের বইয়ে পাওয়া যায় যে কোনো ধরনের প্রশ্ন আমার আর মিস হবে না। তো এরপরে আবার আরেকটা টপিকে গেলাম, ওই টপিকটা ওইভাবে শেষ করলাম। মানে এটা 3-4 বার ওই টপিক পড়ার পরে তারপরে একটা সামারি, এবং এইটা ক্লোজ করলাম। মানে আগামী 6 মাস 1 বছরে এই টপিকের উপরে আমার আর কোনো সমস্যা হবে না, বা আগামী 1 বছরের জন্য আমি এখানে হাতও নাও দেই একেবারে তারপরেও আমার মনে থাকবে, ওরকম ভাবে পড়তাম। আর এই ঘুমানোর আগে বই ধরেন 49 নাম্বার পৃষ্ঠায় রেখে ঘুমাইছি, ঘুম থেকে উঠেই আমরা যখন মোবাইল ধরি, আমি পার্সোনালি স্যার ওই সময় প্রায় 6-7 মাস শুধু বাটন ফোনই চালাইতাম। তো আপনার ঘুম থেকে উঠেই ওই বইটা আবার 49 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করতাম, যে আমি দাঁত মাজার আগে আরো 3-4 পৃষ্ঠা আগায় রাখি। আবার দেখা যায় যে বাইরে বের হচ্ছি একটু পড়ে যাচ্ছি। ওরকম মানে আমাদের হয় ছোট ছোট সময়গুলো আমরা কাজে লাগাই না, মনে করি যে আরে মাগরিবের সময় 20 মিনিট পর আজান দেবে, তো আমি একবারে মাগরিবের আজানের পর শুরু করবো আর উল্টাই ফেলবো, এই 20 মিনিটটা দরকার নাই। আবার ভাত খাওয়ার আগে 15 মিনিট একটু আড্ডা দিই। তো আমি যেটা দেখলাম যে ওইরকম পড়লে আগ্রহটা থাকে যে আর 2 পৃষ্ঠা আগায় রাখি, আর 2 পৃষ্ঠা আগায় রাখি, ভিডিও গেমসের মতো, যাতে খুব দ্রুত কন্টিনিউইটি মেনটেন হতো এবং খুব দ্রুত একটা করে সাবজেক্ট শেষ হলো, অন্তত টেনশন কমতো যে আমি অমুক সাবজেক্ট নিয়ে টেনশন নেই। আর ইংরেজি ম্যাথ এটা প্রতিদিন একেবারে টানা চালাই গেছি। বাকি সাবজেক্ট গুলো এইভাবে আর কি আমি টানা শেষ করছি। ফলে ওই দাগ দিয়ে দেখে শেষ করতাম যে বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আমার কোনো সমস্যা নেই, ভূগোল নিয়ে আমার কোনো সমস্যা নেই, বাংলা নিয়ে আমার কোনো সমস্যা নেই, এরকম একটা একটা পার্ট করে আগে গেছি। আর পাশে বাংলা ইংরেজি কম্বাইন্ড স্যার ছিল রেগুলেটরি। না ওই যে স্যার মানে কিভাবে করছে? মেইন প্রশ্নটা উত্তরটা যদি 1 মিনিটে বলো, আমরা উল্লাসের কাছে এখনই আসবো। সেটা হচ্ছে যে মনে রাখার কৌশলটা কি ছিল তোমার, পার্সোনাল কি ছিল? স্যার মনে রাখার কৌশল একটাই, সেটা হলো বারবার রিভিশন এবং পুরো টপিকের একটা সামারি নজরের সামনে রাখা। যেমন একটা নোট করে রাখা অথবা কোথাও একটা গুছিয়ে রাখা, এই টাইপের আমি নোট করে রেখে দিতাম। আমার কাছে আমার মনে আছে ছোট 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 করে লেখা একটা পৃষ্ঠার মধ্যে, মানচিত্রের মধ্যে ধরেন আমি চর্যাপদ নিয়ে পড়লাম, ওইখানে পুরো পৃষ্ঠাটায় চর্যাপদের যত তথ্য আছে, বাজারে যত বইয়ে যা পাওয়া যায়, কোনো লাইন বাই লেখা নাই, ওটার মধ্যে লেখা থাকলো এখানে একটা 1917 সাল, 1907 সাল, এখানে 1916 সাল, এখানে বঙ্গীয় সাহিত্য পরিষদ, এখানে 25 জন, এখানে 23 জন, ওইখানে 50 জন, ওইখানে 51 জন, যত তথ্য আছে ওইটার উপরে। এবং আমি ওটার দিকে তাকাইলেই বলতে পারি কি আছে। ভিজুয়ালাইজেশনের যে ব্যাপারটা, ওই পৃষ্ঠাটা বারবার দেখতে দেখতে আমি চোখ বন্ধ করলে ওই পৃষ্ঠা চোখের সামনে ভাসে টাইপ হয়ে যেত। তো এটা শেষ হয়ে গেলে পরের পৃষ্ঠায় চলে যেতাম আমার মঙ্গল কাব্য। তো মঙ্গল কাব্যে আবার ওই একইভাবে শুরু করতাম, ওইটার যত তথ্য পাওয়া যায় সব একটা পৃষ্ঠায় গ্যাদার করতাম এবং ওই পৃষ্ঠা বারবার পড়তাম। আর 1 মিনিটে স্যার বলতে গেলে রিভিশনের কোনো বিকল্প নাই। 1 সেকেন্ডে বলে দিলাম, আমি রিভিশন আমি যত এখানে বেশিবার রিভিশন দেওয়া যায় ভেরি মনে গুড, রাখার জন্য। তোমার যে এক্সপিরিয়েন্স এটা অবশ্যই সবার উপকারে লাগবে। আমরা উল্লাস প্রসেসে আসার আগে আমি 3 জনের একটা এক্সপিরিয়েন্স দিই।
আমি এরকম সাক্ষাৎকার আগে নিতাম, অনেক আগে, মানে মেলা আগে নিছি, 35তম 36তম বিশেষ সময় তখন নিতাম। তো 36তম বিশেষের মধ্যে ফারজানা ছিল অ্যাডমিন ক্যাডারে, হ্যাঁ, ও এখন তো ইউনো হয়েছে আর কি। তো ও ফারজানা আমাদের একবারে খুব আমার খুব ক্লোজ স্টুডেন্ট ছিল। ওর সাক্ষাৎকারের মধ্যে একটা খুব চমৎকার একটা জিনিস বলছিল, যেটা আমার এখন মনে পড়লো হঠাৎ করে। ও কি করতো, ওর ওর বেবি ছিল, ছোট বেবি ছিল, তো বেবি নিয়ে সে পড়াশোনা করতো। তো রাতে এই বেবি তো ডিস্টার্ব করে, তো রাতে সে কি করতো, পড়াগুলো যে বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথের যে উপন্যাস আছে বা এই গল্প আছে, নাটক আছে, এইরকম করে সবকিছু যে মনে রাখার জন্য এই পড়াগুলো সে রিডিং পড়ে রেকর্ড করতো, মানে মোবাইলে রেকর্ড করতো। রেকর্ড করে বাচ্চাকে নিয়ে স্কুলে যেত। স্কুলে যাওয়ার সময় তো সবাই নাটক ফটক দেখে, গল্প গুজব করে। ও কি করতো, ওখানে হেডফোন দিয়া এই যে যেগুলো পড়া রেকর্ড করছে রাতের বেলায়, এই পড়াগুলো সে ওখানে চুপচাপ শুনতো। আমার কাছে এই টেকনিকটা সাংঘাতিক ভালো লাগছে, যে এটা চমৎকার। মানে এই আইডিয়া আমার কোনোদিন মাথা আসেনি, যে পড়া কি করে, নিজের পড়া নিজেই মানে পড়ে রেকর্ড করে ওইটা আবার নিজেই শোনা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর 2 নম্বর হচ্ছে যে আরেকজন এক্সপিরিয়েন্স করবো, ও মানে এটা হচ্ছে আরজিনা খাতুন, ও কাস্টমস কাটার 31তম বিশেষে, তারও সাক্ষাৎকার নিয়েছিলাম আমি। তো ওই আরজিনা যেটা বলতো সেটা হচ্ছে যে ওই রান্নাঘরের মধ্যে ধরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা এই যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো মনে থাকে না, এগুলো কি করে ছোট ছোট যে হলুদ কাগজ ইয়েতে থাকে না, এগুলোর মধ্যে লিখে টিকে পুরা রান্নাঘর সেটা আঠাতে লাগিয়ে রাখতো, লাগিয়ে রাখতো। স্যার ওই স্টিকের নোট গুলা, ছোট ছোট ফ্ল্যাশ কার্ড হ্যাঁ টাইপের হ্যাঁ স্টিকের হ্যাঁ, নোট গুলা, এগুলা আটকাই দিত। যখন মনে ধরেন তখন সেটা দেখতো। তো এরকম ছিল। আরেকজন ছিল, ওর 29তম বিশেষে, উনি অ্যাডমিন কার্ডার ছিল, ওনারও বেবি ছিল অনেক বড়। ও উনি যে বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল আর কি, প্রাইভেট ইউনিভার্সিটি টিচার, ওখান থেকে সে আবার অ্যাডমিন কার্ডার হয়েছে। তার এটা ছিল যে সে লেকচার শিট কি করতো, বালিশ নিচে রাখতো, বাচ্চা খুব ডিস্টার্ব করে। তো বালিশ নিচ থেকে এটা বের করে যখন আসবে তখনই লেকচার দেখতেছে বা বই পুস্তক দেখতেছে, বাসের মধ্যে পড়তো। সে কি করতো, বাসের মধ্যে পড়তো, জার্নির মধ্যে পড়তো। তো এইরকম করে সে চলন্ত অবস্থায় পড়তো, কারণ বাসায় সে পড়তে পারতো না, বাচ্চা পড়তে দিত না। আমরা উল্লাস পালের কাছে আসি, যে উল্লাস পালের এরকম কোনো কৌশল আছে কিনা, যে মনে রাখার কৌশলটা কিভাবে পড়া আচ্ছা, মনে রাখা যায় চাকরির পর? আহ, আসলে চাকরির পড়াগুলো এতটা হিউজ, বিশেষ করে বিসিএস এর। তো কৌশল হচ্ছে এক এক ব্যক্তির কাছে এক এক রকম, সেটা আমি জানি। তবে আমার যে কৌশলটা ছিল, উম, আমার কাছে ওই স্টিকি নোট গুলো ছিল। যে এখানে কিছু, যেমন আমি বলি, একটা উদাহরণ দেই। যে যেমন কতগুলো বিপ্লবের নাম ছিল, যে রোজ বিপ্লব কোন দেশে কত সালে হয়েছে, তারপরে এরকম 6টা 7টা এরকম বিভিন্নই ছিল। এগুলো কিন্তু যেই যত পড়ুক না কেন, কখনোই আমার মনে হয় যে এলোমেলো হয়ে যায়। 100%, হ্যাঁ, এলোমেলো হবেই, যে কোনটা কোন দেশে কত সালে। এজন্য স্বাভাবিকভাবে এই ট্রিকি কোশ্চেন গুলা একটা একটা পেজে, মানে স্টিকি নোটের একটা ইসে করে আমার পরের টেবিলের পাশে এগুলা অ্যাটাচ করে রাখতাম। তো এটা তো একটা কৌশল ছিল। তাছাড়া নোট করার অভ্যাসটা আমার প্রথম থেকেই ছিল, যে পড়ার পরে বিশেষ করে যেগুলো আমি পারবো না সেগুলোই শুধু নোট করতে হতো, যেন এগুলোর জন্য আলাদাভাবে একটা মানে পরিচর্যা করা হয়। কারণ এগুলো হচ্ছে বইয়ের বাইরের বিষয়, বইয়ের মধ্যেই কিন্তু আমি যেন এগুলো সবচেয়ে বেশি পারি। এজন্য নোটগুলাতে আমার এগুলাই থাকতো যেগুলো আমি মনে রাখতে পারতাম না। তো আমি অনেকেরই দেখেছি যে নোট করে বইতে যা আছে সেগুলোই হুবহু তুলে করে দেয়। তাহলে আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে, এগুলো তো বইতেই আছে, তাহলে ওইগুলোই বোধহয় খাতায় লিখে সময় নষ্ট করার দরকারটা কি? আসলে নোটটা করা উচিত ছিল যে আমি প্রথম একবার পড়ার পরে দ্বিতীয়বার যখন পড়বো, ওইটা আসলে আমার মনে হয় 80%ও মনে থাকবে না। দ্বিতীয়বার রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্রথমবার কি পড়লাম 80%ও মনে থাকবে না। তো রাইট। সেক্ষেত্রে আসলে সত্যি কথা বলতে 1 নম্বর বিষয়টা হচ্ছে অনেক সময়ের ব্যাপার। আমি 3 মাসে সব পড়ে ফেললাম বা 3 মাসে কাভার সময় হয়ে দিতে গেলাম। হবে, যে স্যার এক্স্যাক্টলি এইটা হ্যাঁ, স্টুডেন্টরা চাই না, ওরা চাই হলো স্যার 2 মাসে কেমনে করা যায়, স্যার শর্টকাট কেমনে রাইট, করা যায়। আর এখন একটা সিস্টেম রাইট। বের হয়েছে 100% কমন, এটা করলেই 200% কমন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। 1 মাস করলেই বিসিএস ক্যাডার, এই একটা সিস্টেম হ্যাঁ, বের হয়ে গেছে। হ্যাঁ, সেটাই। ওই আসলে এগুলা খোঁজ নিয়ে দেখা যাবে যে এটা হয়ই নেই। হ্যাঁ, একমাস হ্যাঁ, করে সেটাই। বিজনেস করে যে বলতেছে সে মেন হয়ই নাই, বিষয় সে বলতেছে এই কথাটা। আমাদের সবচেয়ে বড় কৌশল হওয়া উচিত যে সময় থাকতে হবে হাতে, মানে প্রচুর সময় ব্যয় করতে হবে। তো রাইট। যেটা করতাম, যে থার্ড টাইম যখন পড়তাম তখন কিন্তু আমি মোটামুটি শিওর যে এই বইয়ের, যেমন বাংলা, সেক্ষেত্রে বাংলা প্রাচীন যুগ বা মধ্যযুগের যাই থাকুক না কেন, কিছু না কিছু আমার, মানে অনেক হয়তো আমার 40% জিনিস মনে থাকবে না। ওই 40% জিনিসই আমি তখন থার্ড টাইমের ক্ষেত্রে আগে নোট করে নিতাম। হয়তো আমি 1 সপ্তাহ সময় লাগাতাম, টানা নোট করতাম কোথায় কি প্রবলেম আছে।
করার পরে ওই নোটের জিনিসগুলাই টানা ১ মাস আগে মুখস্থ করে নিতাম যে এগুলো যেন আর কখনো ভুল না হয়। পরে রিভিশন দেওয়া খুবই ইজি হয়ে যায়। অনেক কম সময়ে রিভিশন দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমার মানে পরামর্শ থাকবে যে যারাই মানে নোট করে পড়া খুবই ভালো, কিন্তু ১ম বার এই পড়ার শুরুতে নোট করা উচিত না। কারণ বইতে যা আছে সেগুলো খাতায় লিখে লাভটা কি? সময় নষ্ট। একবারে 2nd বা 3rd টাইম রিভিশন দেওয়ার ক্ষেত্রে নোটটা করলে আমার মতে যে সবচেয়ে বেশি হেল্পফুল হবে। না, এই যে কথাগুলো যেগুলো বললো যারা শুনতেছি, হ্যাঁ, তারা আমি জানি না এগুলো কতক্ষণ মনে রাখতে পারবে। নর্মালি স্যার তো আমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করতেছে আর কি। অনেকেই দেখবা যেমন যে স্যার এটা হচ্ছে কি একজন কমেন্ট এখন করছে শুনেই না কথা। তাইবুর রহমান, হ্যাঁ, কি স্যার বলছে? আমার বেসিক একেবারেই দুর্বল, আমি কি 51তম জন্য প্রস্তুতি নিব কিনা, বেসিকের দুর্বলতা কিভাবে কাটিয়ে উঠবো। আর একজন বলছে স্যার আমি ন্যাশনাল ইউনিভার্সিটির 2য় বর্ষে 6 মাস যাবত বিদ্যাবাড়ি সহ মুকুল স্যার ও সাজ্জাদ স্যারকে অনুসরণ করছি। আপনাদের কথা শুনে বিসিএস এর প্রতি অনেক বেশি আগ্রহ তৈরি হয়েছে। আমিও সিদ্ধান্ত নিয়েছি বিসিএস ক্যাডার হব, কিন্তু আমার ফাউন্ডেশন দুর্বল। আর আরেকজন বলছে যে স্যার পড়া শুরু করলে 5-7 দিন পর্যন্ত রুটিন ধরে রাখতে পারি, এরপর আর পারি না, রুটিন এলোমেলো হয়ে যায়। আরেকটা হলো অনেকে একটা জিনিস বলতেছে, সেটা হলো কি বই পড়বো, বুক লিস্ট সম্পর্কে বেশ অনেকগুলো একবারে এত কমেন্ট প্রশ্ন আছে। করলে তো হবে না। এটা হচ্ছে যে ধরো যে বেসিক এবং ফাউন্ডেশন দুটো একই জায়গায় গেছে, হ্যাঁ, তো আমরা জি এখানে স্যার। সরাসরি আমরা উল্লাস পালের কাছে যাই। উল্লাস একটু টায়ার্ড লাগছে না তো, না উত্তর দিতে? না, না, আই এম ওকে। ভেরি গুড, ইয়াং ম্যান, সো টায়ার্ড হওয়ার কি আছে, হ্যাঁ। এটা হচ্ছে যে আমরা একটা জিনিস আসি, সেটা হচ্ছে খুব ভাইটাল কোশ্চেন করছে দুইটা। একটা হচ্ছে বেসিক, একজনের কথা বলছে বেসিক উইক, একজন হচ্ছে ফাউন্ডেশন নাই, একই তো। তো এটা উল্লাসের কাছে কেন আসতেছি, সে 1 বছর আগে তার ফাউন্ডেশন লেভেলটা স্ট্রং করে ফেলছে। মানে আমি যদি বলি যে বেস তৈরি করে ফেলছে, তারপর কিন্তু একটা চাকরি হয়েছে। তো ওই বেসিক বা ফাউন্ডেশন যেটা বলতেছে যে এটা খারাপ আছে, ওইটা সম্পর্কে ওদেরকে কিছু বলা যাবে উল্লাস? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো ফাইন। আসলে যখন আমি আমার এক্সপেরিয়েন্স যদি দেই, যখন আমি চাকরির বইগুলো কিনলাম, বিসিএস এর বইগুলো কিনলাম, তো আমি যদি বাংলাটা দিয়েই শুরু করি, তো আমরা ক্লাস বা ইন্টারমিডিয়েট লেভেলে যে বাংলা পড়েছি তার সাথে তো কোনো মিল নাই। একটা লাইনও মিল নেই। মানে টোটালি নতুন। তো সেক্ষেত্রে যে এত রাইটার, এত নাম, একবার হচ্ছে যেমন আমি শুধু রবীন্দ্রনাথের কথাই বলি, মানে এগুলো তো হিউজ। তখন আমি নিজেই চিন্তা করি যে আসলে কিভাবে পড়লে খুব সহজে আমি মনে রাখতে পারবো। কিন্তু এটা মানে আমি ১ম এ বলে রাখি, আমি কখনো শর্টকাটের দিকে হাঁটিনি যে এই একটা কবিতার লাইন মনে রাখলাম, এখানে রবীন্দ্রনাথ বা নজরুলের সব উপন্যাসগুলা বা কাব্যগ্রন্থগুলা এই লাইন দিয়ে মনে রাখবো, শর্টকাট টেকনিক ছিল না। তবে যেটা আমি করতাম যে সাপোজ আমি কাজী নজরুল ইসলামের আমি তার সম্পর্কে আগে পড়বো। তো সেক্ষেত্রে হচ্ছে আমি একবার রিডিং পড়ে নিতাম ফার্স্ট টু লাস্ট যে আসলে কি আছে এটার মধ্যে। তো রিডিং পড়ার পরে পড়া কিন্তু কমে যায়। কারণ কি যে রিডিং পড়ার পরে এটুকুই। আর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেন গুলার প্যাটার্ন, এগুলো আগে দেখা ভালো যে কাজী নজরুল ইসলাম থেকে এই পর্যন্ত কি টাইপের কোশ্চেন দিয়েছে বা কি টাইপের কোশ্চেন কখনো দেয় নাই। এরকম প্রত্যেকটা আগে যদি কোশ্চেন প্যাটার্ন গুলা দেখা হয়ে যায়, তখন মাথার মধ্যে থেকে যায় যে এই জিনিসগুলা, যেমন আমরা অনেকেই হয়তো কাজী নজরুল ইসলামের পড়াশোনার সময় বা যখন 9-10 এ পড়তাম, তখন সে কোথায় জন্মগ্রহণ করেছে বা কত তারিখে, এটা অতটা গুরুত্ব দিতাম না, কারণ ওই কোশ্চেনটা হতো না। কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটাকে খুবই গুরুত্ব দেওয়া হতো। তবে আমি বাংলা পড়ার সময় খুব লক্ষ্য রাখতাম যেন ইংলিশ, যেমন আমাদের ভোকাবুলারি শিখলে ইংলিশের বেসটা অনেক স্ট্রং হয়। মানে ভোকাবুলারি শিখলে ইংলিশে ভালো পারবে, এটা আমরা জেনারেলি ধরে নেই। কিন্তু আসলে আমরা বাংলা শব্দের অর্থ কতজনই জানি ভালো মতো। যেমন বাংলা যে সমার্থক শব্দগুলা আছে, যেমন মাতুলালয় শব্দটা আমি আগে জানতাম না। পড়ার পরে আগে আমি ডিকশনারি খুঁজেছি আসলে মাতুলালয় এই জিনিসটা কি? যাকে আমি অনেকে আমার সাথে প্রিপারেশন নিচ্ছে জিজ্ঞেস করতাম, বলতো ওটা তো জানি না আরকি। মানে অনেকেই জানতো না। পরে আমি ডিকশনারি খুঁজে দেখতাম যে মার দিক থেকে মানে এটা হচ্ছে মাতুলালয়। যেমন কেউ মাতুলালয়ে জন্মগ্রহণ করেছে তার মানে ওইটা। তো এরকম যখন বাংলা শব্দের অর্থগুলা অনেক ডিকশনারি অনেক খুঁজে, শব্দ, যে বের শব্দগুলো খুব করতাম। ডিফিকাল্ট, বাংলা হ্যাঁ, শব্দগুলো খুব ডিফিকাল্ট। কেউ চিন্তাই করে না। চিন্তাই করে না। তো আগে আমার টার্গেট থাকতো যে সব শব্দের অর্থ যেন আমার জানা হয়ে যায়। কারণ জানা হলেই কিন্তু আমার বেসিকটা ধীরে বাড়বে। আরেকটা জিনিস করতাম,
যখন যেটাই পড়তাম না কেন ওই বইয়ের ওইগুলোর সাথে সাথে একটু গুগল সার্চ করে নিতাম, যেন তার সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন বা অন্যরকম তথ্য আছে কিনা। আরেকটা জিনিস, যেমন আমি যদি বাংলা দিকে ফোকাস করি, কারো বিখ্যাত কাব্যগ্রন্থ বা উপন্যাস বা যাই বলি না কেন, প্রবন্ধ, এগুলা কিন্তু শুধু নামটা মুখস্থ না করে সাথে যদি আমরা যেমন আমি যদি শুধু একটা বইয়ের কথা বলি, যেমন আমি সৌমিত্র শেখরের ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ওখানে কিন্তু আমি যেটা দেখেছি যে বিখ্যাত বিখ্যাত যে প্রবন্ধ বা মানে রাইটিং গুলো আছে, ওগুলা 2-3 লাইনের বিস্তারিত দেওয়া আছে যে ঘটনাটা কি, এখানের পাত্র পাত্রী কে। তো এটা পড়লে একটু ইজিলি মনে থাকে। যেমন রক্তকরবী, আসলে নাম তো শুনেছি যে রক্তকরবী, কিন্তু ভিতরে কি আছে ওইটা তো আমার উপন্যাস পড়া বা ওই বইটা পড়ার তো কোনো উপায় নাই বা অতটা উপায় সময় নেই। আমার কাছে নেই। কিন্তু 2-3 লাইনে বা এটা যদি আমি গুগল করেও বের করি যে মেইন থিমটা, এটা যদি আমি বের করে নিই তাহলে কিন্তু আমার মাথায় রয়ে যাবে ইজিলি। তো এরকম আসলে মেন কথা একটু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু যদি এগুলো করা যায় তাহলে সে খুব সহজেই মনে রাখতে পারবে। আউটপুট তবে অনেক বেটার। হ্যাঁ, আউটপুট অনেক বেটার হবে, মানে একটু তাহলে খুঁটিনাটি জানার চেষ্টা করা। এক কথায় যদি আমরা এতে আসি, যে ওই যে বেসিক বা ফাউন্ডেশন যে কথাটা ছিল, তো এটা তার মানে হচ্ছে যে বেসিক ফাউন্ডেশনটা তাকে কি বলা যেতে পারে, যে কি দিয়ে সে স্টাডি শুরু করবে। মানে যদি কেউ দেখা গেলো যে সেকেন্ডারি একটা ছেলে বললো যে আমাদেরকে ফলো করে, তো সেকেন্ডারি থেকে ফলো করে, এখন সে তো একটা কিছু করবে, চাকরি পড়াশোনা করবে, সে কি দিয়ে শুরু করবে? যেমন আমি যদি বলি সে কি দিয়ে শুরু করবে, আসলে প্রথম কথা হচ্ছে সে জানেই না যে সে আসলে কি দিয়ে শুরু করবে। তার কাছে সে কখনো হয়তো ইংরেজি ওরকম ভালো মতো পড়েনি, গ্রামার পার্ট হয়তো ওরকম ভাবে শেখেনি। তো সেক্ষেত্রে বর্তমানে যদি বিসিএস এর সিলেবাসের কথা বলি, আমি অন্য চাকরির আগে এটা হলে অন্য চাকরির প্রিপারেশন হয়ে যায়। তো যদি আমি ইংরেজির কথা বলি, তো তার আগে দেখতে হবে যে একটা অবশ্যই ভালো বই কিনতে হবে, গাইড। তো আমি যদি মানে নামও বলি, যেমন আমরা এখন সবচেয়ে বেশি ফলো করা হয় মাস্টার যে বইটা আছে, জাহাঙ্গীর আলম, ওনার যে মাস্টার বইটা আছে, ওখানে হিউজ, যদিও এত কিছু লাগে না, কিন্তু আমার মতে যে তার আগে গ্রামাটিক্যাল পার্ট গুলা এবং প্রচুর পরিমাণে ভোকাবুলারি মুখস্থ করা, এগুলা যদি সে প্রথমে করা শুরু করে তাহলে তো তার ইংরেজি বেসমেন্টটা অনেকটা স্ট্রং হওয়া শুরু করবে, এখানে দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। এখন সে যদি ভোকাবুলারি মুখস্থ করতে নাই চায়, যেমন রেগুলার অন্তত সে 20টা মুখস্থ করুক, একসাথে তার 100 বা 1000 মুখস্থ করার দরকার নেই, সে রেগুলার 20টা মুখস্থ করুক, টানা 2 মাস 3 মাস পড়ুক, তাহলে তো তার কয়েক হাজার তার ভোকাবুলারি হয়ে যায়, এবং সে রিভিশনের উপরে থাকুক। এটা করলে মানে মেন কথা কিছু দিয়ে একটা শুরু করতে হবে। তো আমি মনে করি যে ইংরেজি, বাংলা এবং সাথে যদি সে বাংলাদেশ বিষয়াবলী, এরকম এই 3টা জিনিস নিয়ে শুরু করে। আর বিসিএস এর ক্ষেত্রে যেটা দেখলাম যে শুধু বিসিএস এর কথা বলি, যে ম্যাথ, শুধু যদি সে প্রিভিয়াস ম্যাথ গুলো ফলো করে যে কি প্যাটার্ন আসে, তাহলেও কিন্তু তার হাজার হাজার ম্যাথ করার কোনো দরকার হয় না, শুধু প্রিভিয়াস গুলো যদি সে ফলো করতে পারে। তো এক্ষেত্রে আমার সবচেয়ে বেস্ট হয় যে বাংলা, বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক যে কোনো একটা, এবং সাথে ইংরেজি, এগুলো দিয়ে শুরু করা আমার মতে বেটার। ঠিক আছে, আমরা মোটামুটি আর কি এদের সাজ্জাদ, আমি কয়েকটা ঝটপট কিছু কোশ্চিন হ্যাঁ, করি। হ্যাঁ, করার পরে আর কি আমরা মনে করো এন্ডিং এর দিকে চলে আসবো, যদি কোশ্চিন থাকে কোশ্চিনগুলো শুনবো নি আমরা এর মধ্যে স্যার একটা শুরুর জিনিস। ব্যাপারটায় আমার একটু কথা আছে, সেটা হলো হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই একজন প্রার্থী যদি চাকরির প্রস্তুতি শুরু করে, চাকরির সিলেবাস জানার থেকেও চাকরির প্রশ্ন জানা জরুরি। কারণ সিলেবাসে ধরেন লেখা আছে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তাহলে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বলতে কি বোঝায়, একজন প্রার্থী সিলেবাস দেখলে এটা বুঝবেই না যে এটার মধ্যে আসলে প্রশ্ন কি আছে। মূলত তার জন্য জানা দরকার আগে প্রশ্ন। তো যে কেউ, যেটা একেবারে শর্টকাট পরামর্শ, চাকরি প্রস্তুতির শুরুটা হবে অবশ্যই বিগত প্রশ্ন, দশম বিসিএস থেকে হুম, ওগুলো 49তম স্টাডি বা করতে হবে। 50তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আছে, ব্যাখ্যা সহ সমাধান যদি একবার না করে, তাহলে সে অরিজিনালি কোনো আইডিয়া পায় নাই, সে একেবারেই আন্দাজে কুন্দাজে একটা যুদ্ধের মাঠে দৌড় দিয়ে নেমে গেছে, এরকম একজন প্রার্থী হবে সে। হ্যাঁ, এই যে আন্দাজে যুদ্ধ মাঠে নেমে গেছে, এদের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, মূলত যে প্রস্তুতি বা চাকরি পরীক্ষা যারা নেয়, ফাইট করে, এদের সংখ্যা 50,000-এর বেশি হওয়ার কথা না। মানে 50,000 প্রার্থী আসলে মূলত পড়াশোনা করে। আর বাকি যারা থাকে এরা অনেকেই থাকে যে ওই সেলফি তুলে সবাইকে দেখাবে যে বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছে, বা আলহামদুলিল্লাহ বিশেষ পরীক্ষায় প্রিলিতে অংশ নিলাম, এই টাইপের আর কি। যাই হোক, ওই দিকে আমরা না যাই।
আমাদের টার্গেট হচ্ছে যে 50,000 পড়াশোনা করে, যারা স্টাডি করে, কষ্ট করে, পরিশ্রম করে, তাদের দিকে আমাদের টার্গেট। আর বাকিদের কথা নাই বললাম। এইখানে একটা জিনিস হচ্ছে, যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিশেষ প্রস্তুতি বলি আর ব্যাংক প্রস্তুতি বলি, দুটোর ক্ষেত্রে কিন্তু প্রিলি রিটার্ন পরীক্ষা আছে। তো সেক্ষেত্রে কম্বাইন্ড প্রিপারেশন এটা গুরুত্ব কেমন, মানে প্রিলি রিটার্ন দুটো একসাথে প্রস্তুতি নেওয়ার গুরুত্বটা কিরকম? উল্লাস বিকল্প নাই আগে স্যার, বলুন। এখন বর্তমান সময়ে এটার কোনো বিকল্পই নেই। কারণ হলো প্রিলিমিনারি পরীক্ষার 2 মাস পরে লিখিত পরীক্ষা, এরকম একটা ডিসিশন নিয়ে নিয়েছে পিএসসি, এবং তারা এক দ্রুত পরীক্ষা বছরে হয়, একটা তাই না? বিশেষ সেট করবে এখন থেকে। উল্লাস কি মনে করে, কম্বাইন্ড প্রস্তুতি নিতে হয় কিনা? আসলে বর্তমানে মানে আমি যদি বলি যে একটা বিসিএস শুরু থেকে সার্কুলার দেওয়া থেকে শুরু করে নিয়োগ পাওয়া পর্যন্ত 4.5 থেকে 5 বছর লেগে যায় বর্তমানে, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না। সেক্ষেত্রে মনে করি যে সবাই কিন্তু 5 বছর বা 3 বছর ধরে শুধু বিসিএসই দেবে, এটা চিন্তা করা অমূলক। কারণ আপাতত একটা জব যদি পাওয়া যায় নিজের এবং পরিবারের জন্য, সেটা মঙ্গলজনক। তো আমি মনে করি যে অবশ্যই কম্বাইন্ড প্রিপারেশনটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। হ্যাঁ, এটা যে সাজাদ যে কথাটা বললো এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওই যে সময় থাকে না, সময় থাকে না। তো পিলিতে তো অনেক সময় পাওয়া যায়। তো পিলিতে যেহেতু সময় অনেক পাওয়া যায়, তো এই অনেক সময় মধ্যে রিটেনে কিছু পড়া এগিয়ে রাখলে তো ভালো হয়। সেখানে কিছু অবশ্যই বিষয় আছে, যে রিটেনের কোন জায়গাগুলো পড়বে, পিলির কোন জায়গাগুলো কম্বাইন করে পড়বে, এগুলো কিছু বিষয় আছে। তো এই বিষয়গুলোতে একটু ধারণা নেওয়া যায়, ভালো হয়। যাই হোক, আজকে যেহেতু আমাদের আলোচনাটা মোটামুটি অনেক দূর হয়ে গেছে, আমরা ডিপে বেশি যাব না, আমরা একেবারে এর দিকে আসবো। একটা প্রশ্ন করছে উল্লাসের কাছে, মানে আমি দেখলাম, তো সেটা হচ্ছে যে ব্যাংক জবের জন্য কি বই পড়া যায় এটা বলছে। তো ব্যাংক জব আমাদের সাজ্জাদও কিন্তু কম এক্সপার্ট না, যেহেতু উল্লাস ব্যাংকে সরাসরি চাকরি করেছে, তো আমরা তার কাছে যাই। সেটা হচ্ছে যে ওই কি বলে, যে ব্যাংক জবের জন্য কোনো স্পেশাল কোনো বই তালিকা বা বইয়ের কোনো সাজেশন আছে কিনা? আসলে স্পেসিফিক যদি আমি তালিকা দেই, তাহলে যেমন জিকের জন্য বিশেষ করে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যেই কোশ্চেন গুলো হয়, তো এগুলোর জন্য আহ, আর তাছাড়া এখন কিন্তু প্রত্যেকটা ব্যাংক জবে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়। যেমন কে কোশ্চেন করতেছে এটা জানা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেক সময় বিআইবিএম করে, আর্টস ফ্যাকাল্টি করে, আইবিএ করে। তো আইবিএ এর কোশ্চেন প্যাটার্নটা এমন খুব লেন্দি হয়, পড়তে পড়তে সময় চলে যায়, যে সে যে সবগুলো আনসার করতে পারবে। এই জন্য আমার মতে যে কোশ্চেন প্যাটার্নটা আগে তারা শিখুক, যে আইবিএ এ পর্যন্ত যত যত কোশ্চেন করেছে বা বিজনেস ফ্যাকাল্টি এ পর্যন্ত যা কোশ্চেন করেছে, আর্টস অথবা বিআইবিএম, এই কোশ্চেন গুলা আগে যদি সলভ করা হয়ে থাকে সেক্ষেত্রে তার দক্ষতা বাড়বে। আর যদি গাইড বইয়ের কথা বলি, তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য যে কোনো একটা গাইড হলে হলো। যেমন আমি পার্সোনালি এমপি3 পড়েছিলাম আর কি এটার জন্য। এবং আমিও এমপি দেখলাম, থেকেই পড়েছিলাম, সহজ হ্যাঁ হ্যাঁ, লেখা, বেশ সহজ সত্যি কথা ভাষায়। বলতে কি, স্যারও বোধ হয়। আমি 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 একটা কথা বলি, আমরা হয়তো এমপি3 কে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করি, যে অনেকে হাসে কি এমপি3 পড়ো, কিন্তু সত্যি কথা বলতে আমার বিসিএস এর প্রিলিমিনারি বেসমেন্ট কিন্তু এমপি3 থেকে শুরু। আমি প্রথমেই সবকিছুর জন্য আগে একটা পড়ছি। আমার কথা ছিল যে আমি এমন এক সেট বই পড়তে চাই যেটা আমি 100% না হলেও 90% যেন আমার মনে থাকে। আমি পড়ার পরে গাইড আরেকজনের হাতে দিয়ে দিতাম, নে যেখান থেকে ধর, পারবো। এখন কথা হচ্ছে শুধু এমপি3 তে হয় কিনা, না, দেখা গেল পাশাপাশি হয়তো আর একটা বই বা যেটা নাই সেটা হয়তো আমি আরেকটা বই বের করলাম, দেখলাম যে ওই বইটারও 80% আমার পড়া হয়ে গেছে এমপি3 থেকে, তাই আমি 20% ওখান থেকে আমি পড়তেই পারি, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বেসমেন্ট দরকার, যে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে একটা বই পড়ে আরেকটা বই কিনে মার্কেটে, এটা আসছে। এটা খুবই আমার মতে আর কি বাজে অভ্যাস। যে কোনো একটা বই একই আগে যদি টাইপের সে, বই 5-7টা কিনে বসায় রাখছে। হ্যাঁ হ্যাঁ, তো যেমন আমি বলি, যেমন একটাও পড়েনি। আন্তর্জাতিক বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, যে যে গাইডই পড়ুক না কেন, একটা গাইডি যদি সে ভালো মতো পড়ে, একবারে 90 থেকে শুরু করে 100% যদি সে মুখস্থ করতে পারে বা মনে রাখতে পারে, তাহলে কি তার আসলে কি অন্য অনেকগুলো বই পড়ার দরকার আছে? আমার মতে কখনোই তার ওটা দরকার নেই। কারণ বিসিএস এ যে আন্তর্জাতিকের কোশ্চেন গুলো আসে, খুবই সতর্ক থাকতে হয়, নিউজ পেপারের দিকে একটু খেয়াল রাখতে হয়, কখন কোন দেশের প্রধানমন্ত্রী চেঞ্জ হলো বা কোন পার্টি ক্ষমতায় আছে কোন স্যার, দেশে, আপনার মোটামুটি জ্ঞাতার্থে একটা কথা বলি, নিউজে যা নিউজ আছে। পেপার থেকে আমাদের বিদ্যাবাড়িতে প্রতিদিনই একটা আপডেট দেওয়া হয়, প্রতিদিনের যে সেরা তথ্যগুলো সেটা একটা কম্পিলেশন। এজন্য মুকুল স্যারকে ধন্যবাদ দেই যে স্যারেরই ঐকান্তিক প্রচেষ্টা, প্রতিদিনই আর কি এটা দেওয়া হয়। দেখা যায় পুরো মাসের যত তথ্য সব একবারে ও এখানেই পেয়ে যায়, আলাদা করে আর
পত্রিকা পড়ারও প্রয়োজন হয় না, আমাদের আমাদের পেজে তাহলে তো যেটা খুবই দেওয়া ভালো। সেই রেগুলার তথ্যগুলো পড়তে রেগুলার হয়। 15 তথ্য দেওয়া হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের বিদ্যাবাড়ি পেজে যে পত্রিকার পাতা থেকে যে 15 কোশ্চিন মানে দেওয়া হয়, এক পাতায় প্রকাশ দেওয়া হয়, এটা কিন্তু মানে বিশেষ করে কমন থাকে। এটা খুবই ইন্টারেস্টিং। কমন থাকারই কথা, কারণ যারা করছে তারা তো নন ক্যাডার বা কয়েক পরীক্ষাতে হাফেজ হয়ে গেছে। তারা এই কোশ্চেন গুলো একটা পত্রিকা পড়ে ঘেটে ঘুটে সারাদিনে তাদের 15 কোশ্চেনই কাজ। তো তারা এটা খুব বেশি বেশি প্রশ্ন দেয়, তো এটা কমন থাকে। যাই হোক, সাজ্জাদ, আমরা কি করতে পারি হ্যাঁ, তাহলে? এই যে প্রশ্ন তো, সময় তো প্রায় আমাদের অনেকক্ষণ হয়ে গেল। তো অনেক সময় এখান হয়ে থেকে, গেছে স্যার, আড্ডা তো জমে গেছে। হ্যাঁ আড্ডা তো জমে গেছে, কিন্তু আমাদের তো টাইম তো শেষ করতে হবে বোধহয়। তো হ্যাঁ জি স্যার। সাজ্জাদের সাজ্জাদ, যদি কমেন্টে কোনো বিশেষ কোনো কমেন্ট থাকে, একটু যদি কমেন্টার থেকে দেখো, দেখে আমরা শেষে দিয়ে চলে যাই। আমরা মনে হয় যে এন্ডিং এ চলে আসছি কথা। জি স্যার, মোটামুটি আমরা একেবারে শেষের দিকেই আর কি। হ্যাঁ, কমেন্ট কোনো আছে, কোনো ইম্পর্টেন্ট কমেন্ট যেটা বিশেষ নেওয়ার কোনো মতো? কমেন্ট এখানে নাই, সবাই ওই মোটামুটি ওই কথাগুলোই, রুটিন, তারপরে ফাউন্ডেশন দুর্বল, গণিতে দুর্বল, ধারাবাহিকতা রক্ষা করতে হবে না। আর সবচেয়ে বড় কথা যেটা স্যার, সেটা বোধহয় আপনি একমত হবেন, আমরা ওই স্যারের কাছ থেকেই জানতে চাই, সেটা হলো যে হতাশ হয়ে যায় পড়তে গিয়ে, কয়দিন গেলে হতাশ হয়ে যায় যে আমি তো কিছুই পাইলাম না। মানে 15 দিন পরের পর মনে মনে চিন্তা করে আমার তো চাকরি হলো না, 1 মাস পর পর চিন্তা করে তো আমি এই পরীক্ষায় পাশ করলাম না, 1 মাস যে পড়লাম লাভ হলো না। তো এই হতাশ হওয়া বা মাঝে মাঝে রুটিন ব্রেক করা, কন্টিনিউইটি মেনটেন করার যে ব্যাপারটা, এইটাই প্রশ্ন স্যার এদের। না ঠিক আছে, তোমার সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে একদম রাইট তুমি। মানে সেটা সবচেয়ে যেটা মানে জিনিস, হতাশ হওয়ার আর একটা বড় কারণ হচ্ছে যে মানে খুব জোশ। এই যেমন এই লাইভটা দেখতেছে, দেখার পরে যারা দেখতেছে, তো এখনো তো বোধহয় প্রায় 300 মতো আছে। তো যারা আছে তাদের মাথাটা কাজ করবে এই জিনিসটা, যে আজকে থেকে ইনশাল্লাহ আমাদের উল্লাস স্যার যেভাবে হয়েছে, সাজ্জাদ স্যার যেভাবে হয়েছে, মুকুল স্যার যেভাবে হয়েছে, আমি কেন পারবো না? একটা জোশে আছে পড়াশোনা শুরু করে, আজকে পড়বে, কালকে পড়বে, পরশু দিন পড়বে, তারপরের দিন নাই। এই যে নাই, 3-4 দিনের খোঁজ নাই। তো এই যে ব্রেকটা হয় আর এই যে হতাশ হয়, সাথে যেটা বললো, দুটো নিয়ে উল্লাস পাল যদি কিছু বল। ব্রেক আর হতাশ। আচ্ছা, হ্যাঁ, আপনার কথার সুর মিলিয়েই বলতে চাই যে আজকে যারা লাইভটা এখন দেখতেছে এবং পরবর্তীতে যারা দেখবে, দেখার পরেই পড়া শুরু করা তাদের দরকার নাই। তার আগে 2-1 দিন সময় নিক, চিন্তা করুক, একটা রুটিন বানাক বা নিজেকে নিয়ে ভাবুক যে আসলে সে ভবিষ্যতে কি হতে চায়। এখন একজনের ভবিষ্যতে বিদেশে চলে যেতে চায় বা যতদিন দেশে আছে একটু পড়াশোনা চালিয়ে যেতে চায় বা একটু বিসিএস এর জন্য ট্রাই করতে চায়। তাকে নিয়ে তো আসলে বলার বিশেষ কিছু দরকার নেই। কিন্তু আসলে যার আসলে চাকরিটা দরকার বা একটা আম ভালো চাকরি পেতে চায়, তো আমার মতে যে মেইন ইন্সপিরেশনটা আসে ফ্যামিলি থেকে। যে আমার পরিবারের অবস্থা কি? আমি না থাকলে আমার মা-বাবার বা ভাই-বোনের কি হবে? বা আমি নিজেই কি করতে পারবো? ইন্সপিরেশন তো আসলে নিজের ব্যাপার। আমার কথাতেও কেউ ইন্সপিরেশন পাবে না বা কারো আ এই যে আমাদের মা-বাবা তো সবসময় বলে, "ঠিকমতো পড়াশোনা কর, কর, কর।" কিন্তু তার থেকে কি আমরা খুব বেশি ইন্সপিরেশন পাই? পাই না তো। বরং আমরা unknown কারো থেকে ইন্সপিরেশন পাই বা মানে করতে পারি বা যাকে আমরা একটু ভালোবাসি বা শ্রদ্ধা করি, সে যদি একটু মাথায় হাত রেখে বলে বা সে যদি একটু কনট্যাক্ট করে বা অনুপ্রেরণা দেয়, সেটা আমাদের অনেক বেশি কাজে লাগে, যেটা দেখলাম। তবে আমাদের এই লাইভ ডিসকাশনটা দেখে যারা ইন্সপায়ার্ড হয়ে পড়তে বসবে, তো তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে হতাশ থাকবেই। হতাশা নিয়েই আমি একটা মুভি দেখেছিলাম 'এ বিউটিফুল মাইন্ড'। তো সেখানে হচ্ছে আমরা যেই গেম থিওরি পড়েছি বা বিভিন্ন অনেকেই জানে যে গেম থিওরি কি, এটার যিনি ফাউন্ডার বা এই গেম থিওরির যে ক্রিয়েটর, যার মাথা থেকে আসছে, তাকে নিয়ে মূলত 'এ বিউটিফুল মাইন্ড' এই মুভিটা করা হয়েছে। তো সেখানে মেইন থিমটা ছিল যে তার জীবনে যে প্রবলেম, সেই প্রবলেম দূর করে সে কখনো সাকসেসফুল হয়নি। প্রবলেমকে সাথে নিয়েই সে সাকসেসফুল হয়েছে। তো হতাশাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। পড়াশোনা, হতাশা আসলে একটু চিন্তা করব। কিন্তু আমার মতে আমি যেটা করি, হতাশা আসলে আগে চিন্তা করি যে হতাশাটা দূর করার উপায় কি? কি করলে আমি এখান থেকে মুক্তি পাবো? কিন্তু হতাশা আসছে এজন্য আমি দিনের পর দিন শুধু হতাশ হয়ে বসে আছি, এটা আমি কখনো করিনি। আমি আগে এখান থেকে পরিত্রাণের উপায়টা খুঁজি। তো পড়তে, পড়তে অনেক হতাশা আসবে বা পারছি না, বারবার ফেল করছি। কিন্তু আসলে সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে মনোবলকে ধরে রাখা। আর মনোবল কখন আমরা ধরে রাখতে পারবো? যখন আমি দেখবো যে আমি এটা পড়লে বা এই জিনিসটা পাস করতে পারলেই, এখানে ভাইভাতে
উত্তীর্ণ হতে পারলেই বা এখানে যদি আমি আরেকটু লিখিততে যদি আমি আরেকটু বেশি লিখতে পারতাম বা আমার এই জিনিসটা যদি আরেকটু বেশি জানা হয়ে যায়, তাহলে আমি কিন্তু চাইলে সেই এটা পারি। তবে মেইন যে জিনিসটা হচ্ছে জানার কোনো শেষ নাই। তাই যে যত বেশি জানতে পারবে, শিখতে পারবে, তার হতাশাটা আমি মনে করি তত কমে যাবে। আর যে যত কম পড়বে তার হতাশাটা বেড়ে যাবে প্রপোর্শনালি। খুব সুন্দর কথা। সাজ্জাদ, যেটা হচ্ছে অনেকেই তো এনটিআরসি নিয়ে প্রশ্ন করে বেশি। এনটিআরসি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই না। আগ্রহ ওইখানে বেশি আমাদের ভর্তি এখন। নিয়ে কোনো আলোচনা আমাদের হবে না। আমরা যে আলোচনা করলাম শুধু বিসিএস নিয়ে আলোচনা করলাম। সাজ্জাদ, যদি এনটিআরসি নিয়ে কিছু একটা বলো। স্যার এনটিআরসি নিয়ে আলাদা করে বলার কিছু নাই, জেনারেল অংশটা এই মুহূর্তে স্যার এনটিআরসি এর সিস্টেমটা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। আগে ছিল প্রিলি, তারপরে লিখিত, তারপরে ভাইবা, তারপরে যারা পাশ করবে তাদের নিয়ে হতো একটা মেধা তালিকা, তারপরে ওই মেধা তালিকায় যাদের নাম আছে এদের জন্য একটা গণবিজ্ঞপ্তি আসতো, ওই গণবিজ্ঞপ্তিতে আবার টাকা দিয়ে আবেদন করা লাগতো, এবং এই আবেদনের পর চূড়ান্ত ভাবে বাছাই যদি কেউ টিকতো তারপরে সে চাকরি পেত। আর এখন থেকে সিস্টেমটা হয়েছে 200 নম্বরের একটা প্রিলিমিনারি পরীক্ষা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা ভাইবা দিতে পারবে, এবং ভাইবা দিলে পাশ করলেই চাকরি, মাঝখানে আর কিছুই নেই। আগে আমরা এতক্ষণ যে এনটিআরসি লম্বা নিয়ে আজকে প্রসেসটা বলবো বললাম না, এটা হ্যাঁ। শর্টকাট হয়ে গেল। একটু যেহেতু প্রশ্ন করছিল এই জন্য আর কি সাজ্জাদ একটু ধারণা দিল। তো এনটিআরসি প্রশ্ন আমরা আরেকটা প্রয়োজন আমরা এরকম লাইভ করবো। হ্যাঁ, এনটিআরসি এর জন্য আলাদা একটা শুধু লাইভ এনটিআরসি হলে এর উপরে বোধহয় একটা লাইভ একটু করবো, সেটা আর কি। ভালো হয়। জি স্যার। আজকে ছিল আমাদের বিসিএস নিয়েই কথা। আহ আমি যদি এখন এই আলোচনা শেষ পর্যায়ে চলে আসি, সেটা হচ্ছে আজকে যারা আমাদের সাথে যুক্ত হইলো, এখনো অনেকেই যুক্ত আছে। তো নিশ্চয়ই এখান থেকে মানে ঢাকায় তো থাকেই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের লাইভ দেখে, মানে মানে পাবলিক দেখে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বললাম যেটা, যে একেবারে রুট লেভেল থেকে আমাদেরকে এটা দেখে। যে কোনো উপায় হোক, এটা আমরা খুবই লাকি, আমরা খুবই প্রাউড ফিল করি যে আমাদের বিদ্যাবাড়িকে অনেক দূর থেকে এটা ফলো করে, অনেকেই ফলো করে। তো সেই ক্ষেত্রে এই যে যারা দূরে আছে, কোচিং করে না, কোচিং এ ভর্তি হয় নাই, কিন্তু আমাদেরকে এই লাইভ গুলো দেখে, বিভিন্ন লাইভ দেখে, বিভিন্ন স্যারদের ক্লাস দেখে, দেখে দেখে তারা নোট করে, পড়াশোনা করে। তো উল্লাস পাল যদি শেষ মুহূর্তে এই যারা দূরে আছে, যাদের আসলে কোচিং করার মতো, আমি বলবো যে অ্যাবিলিটি নাই বা ইচ্ছা নাই, যেটাই বলি না কেন, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে, যে ওদের মানে একটা ড্রিম তো থাকা উচিত, তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলা যায়, যে তারা হতাশ না হয় কিভাবে বড় স্বপ্ন দেখবে। আচ্ছা, ধন্যবাদ। তো আমি কিন্তু কখনো কোচিং করিনি, কিন্তু আমি নিজে নিজে গাইডলাইনের জন্য অনেকের কাছে গিয়েছি যে কিভাবে কোন বইগুলো ফলো করা বা কিভাবে পড়লে আমি একটা চাকরি পাবো। তো সেক্ষেত্রে হচ্ছে কোচিং করাটা ম্যান্ডেটরি না যে করতেই হবে, কিন্তু রাইট। অনেকেই করে গাইডলাইনের জন্য যারা পায় না গাইডলাইনটা। তো সেক্ষেত্রে আমি মনে করি, যেমন আমরা এখন ডিসকাশন করলাম বা বিদ্যাবাড়ি এখানে মুকুল স্যার আছেন, তার এখানে যে পরামর্শগুলো দিচ্ছেন বা গাইডলাইন গুলো দিচ্ছেন, আমি মনে করি এগুলো মোর দেন এনাফ। এগুলো ফলো করলে আসলে তো কোনো কিছু লাগে না। তবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আহ, প্রথমে বিসিএসটা আসলে, যেমন যেহেতু বিসিএস এর জন্যই এই সেশনটা হচ্ছে, তো তার কাজ হচ্ছে যে বিসিএস এর পুরো ফুল সিলেবাসটা আগে সে পড়ুক। সে আমার মতে যে অধিকাংশ স্টুডেন্টই সিলেবাস সম্পর্কে ধারণা নেই, শুধু আগে বই কিনবে। এক্স্যাক্টলি, না বিগত প্রশ্ন জানে না সিলেবাস জানে, সোজা যুদ্ধের ময়দানে নেমে গেছে, হুম, বইপত্র কিনে আর খালি পড়ে, বই দিয়ে কি পড়ে হ্যাঁ। কিছু জানে না। তো তো আমি নর্মালি যদি বলি, যেমন সে যখন বাংলা গ্রামার পড়তে যাবে বইতে, তো সিলেবাসে আছে ধ্বনি আছে, যদি সমাস আছে বা এই জিনিসগুলো, সে কিন্তু এগুলো 9-10-ও পড়ে আসছে। এখন এটার জন্য তার কি গাইডলাইন দরকার? কিন্তু সে তো সিলেবাসটাই দেখে না। সে যদি দেখতো যে এইগুলো এগুলো পড়তে হবে, তখনই তো তার মনে হবে ও আচ্ছা এগুলা, এগুলো তো আমরা এইখানে পড়ে আসছি, যদি আমার মনে নাই, কিন্তু পড়ে তো আসছে। তো সেই ক্ষেত্রে তো সে একটা বই কিনলে ওখান থেকে অলরেডি ওই অনুসারে সে পড়তে পারে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গাইডলাইনের জন্য যেমন আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করে, এবং আমি জানি এখানে যে আমরা তিনজন ডিসকাশন করছি সবারকেই কেউ না কেউ অনবরত প্রত্যেক দিনই মেসেজ দিচ্ছে, স্যার আমাকে একটু গাইডলাইন দিন বা কি কি করা উচিত। সেক্ষেত্রে এটাও একটা হেল্পফুল, কারণ এখানে আমি না হলেও, আমি বিসিএস এ রিকমেন্ডেড হওয়ার পরে এখন না হলেও প্রায় 500 যারা
কমপক্ষে 500, মানে আমি নাম্বারটা মনে নেই, কিন্তু এটুকু জানি যে কমপক্ষে 500 জন হবে, যাকে আমি যতটুকু পড়েছি, আমি একটা বুক লিস্টও তৈরি করেছি, সেই গাইডলাইনটা আমি দেওয়ার চেষ্টা করেছি। তো এক্ষেত্রে যতজন এভাবে যুক্ত আছে, যেমন এখানে সাজ্জাদ স্যার আছেন, মুকুল স্যার আছেন, সবাই কিন্তু এভাবে প্রোভাইড করতেছে আর কি, যার যার মতো করে সে কিভাবে পড়েছে। তো আমি মনে করি যে এভাবেই অনেকের গাইডলাইন হয়ে যাচ্ছে আর কি। থ্যাংক ইউ উল্লাস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা সাজ্জাদের কাছে দেখি শুনি, সাজ্জাদ যে যারা এই দূর থেকে যারা দেখছে, এতক্ষণ থেকে এখনো আছে, দেখো প্রায় আবার 300 হয়ে যাচ্ছে। তো যারা এত দূর থেকে যে এখানে দেখছেন, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো যে তারা কিভাবে হতাশ না হয়ে একটা, মানে আমার মূল কথা হচ্ছে যে আমি ছোট করে প্রথমে যে কথাটা বলছি ওইটি শেষ করে দেই। আমাদের না, মানে আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম নিয়েছি, তো ড্রিম তো ছোটবেলা থেকেই আমাদের মাথায় কেউ দেয়নি, বড় কিছু করার জন্য দেয়, ওই ছোট থেকেই যে একটা চাকরি, সরকারি চাকরি হলেই হলো, ব্যাপারটা এরকম আর কি। তো ওই রকম জায়গা থেকে বড় কিছু স্বপ্ন দেখবে, এটা কিভাবে সম্ভব এখন যারা দেখছে তাদের উদ্দেশ্যে? স্যার ওই জায়গা থেকে স্বপ্ন বলতে জাস্ট সে যে এই রাস্তা অতিক্রম করেছে এরকম কারো কাছ থেকে রাস্তা সম্পর্কে একটা পরামর্শ নিতে পারে, একটা গাইডলাইন নিতে পারে, এবং ওই গাইডলাইনটাকে সে বিশ্বাস করতে হবে। এটা সবচেয়ে বড় ব্যাপার। বিশ্বাস করতে হবে যে ও এই গাইডলাইনটা দিছে, এই বই কয়টা পড়তে হবে, প্রতিদিন এরকম পড়তে হবে, এবং এইটা আমার 1 বছরের কাজ। এইটা বিশ্বাস করতে হবে যে 1 বছর কাজ করলে ফাইনালি 1 বছর পরে আমি রেজাল্ট পাবো। হয় কি 15 দিন পরে রেজাল্টের জন্য, বা 5 দিন পর, 10 দিন পর, 1 মাস পর, 6 মাস পর সে ব্যস্ত হয়ে যায়, রেজাল্ট কই, আমি তো কিছুই করতে পারতেছি না। এইটা হওয়া যাবে না। রেজাল্ট নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, পরিশ্রমটা আগে শেষ করুক। আমি যেটা স্যার মনে করি, যেমন আমি স্যার একটা চমৎকার জিনিস দেখাই লাইভে। আমার খুব পছন্দের একটা ঘড়ি আছে, যেটা আমার অনেক আগে থেকে আমার সাথে আছে। এই ঘড়িটা সবসময় আমি নিয়ে টেবিলে বসতাম, মানে হয় না মোবাইলে মানুষ টাইম দেখে বা সে টাইম দেখে, ওরকম না, আমি ম্যানুয়ালি এই ঘড়ি নিয়ে বসতাম এবং ঘড়ি ধরে বসতাম যে আমি এখন ঘড়ি ধরে 2 ঘন্টায়, এমনকি আমার যদি টয়লেটেও ধরে আমি উঠবো না, আমি 2 ঘন্টা এখানেই বসে থাকবো। 2 ঘন্টা পরে এনি হাও আমি 2 ঘন্টার আগে উঠবো না, এবং 2 ঘন্টার আগে আমি জাস্ট যেই বইটা নিয়ে বসছি টেবিলে ওই বইটাই 2 ঘন্টা আমি চোখ রাখবো, এর বাইরে কোনো কাজই করবো না। এবং এরকম করে 2 ঘন্টা একটা সেশন শেষ করলাম, আবার দুপুরে একটা সেশন দিলাম, রাতে একটা সেশন দিলাম। তো আমি ঘড়ি ধরে প্রতিদিন 10 ঘন্টা শেষ করব, 10 ঘন্টায় 1 মিনিটও যাতে কম না হয়। তো প্রথম প্রথম পারতাম না, ধীরে ধীরে, যেমন ওই যে আমরা জিমনেশিয়ামে গেলে একদিনেই তো আর কেউ 100 বুক ডাউন দিতে পারে না, পুশ আপ দিতে পারে না একদিনে 100টা, কিন্তু প্রথম দিন 10টা পারলেও লক্ষ্য থাকে 100টা। ওরকমই আমার টাইম ছিল, মানে আমি চাকরি পাবো এটা লক্ষ্য ছিল, আমার লক্ষ্য ছিল যে আমিও প্রতিদিন 10 ঘন্টা পড়বো। রেজাল্টটা এমনি এমনি পেয়ে গেছি যে আমি প্রতিদিন ঘড়ি ধরে 10 ঘন্টা পূরণ করবো একদিন। তো এরপরে যখন একদিন প্রথম আমি একেবারে, আমার মনে আছে 7 ঘন্টার একটু বেশি পড়তে পেরেছিলাম, ওই দিন মনে হয়েছে যে ঠিক আছে, চাকরি আমার হয়ে গেছে। এরপরে গিয়ে এক সময় 10 ঘন্টা না, একটা সময় আসছে যখন 12, 13, 14 ঘন্টা এমনি হয়ে গেছে। আর একটা মজার ব্যাপার, আমার যারা রুমমেট ছিল আমরা একই সাথে, আমরা যে মেসে ঢাকায় থাকতাম, আমরা একই সাথে 5 জন বিসিএস এর লিখিত পরীক্ষা দিয়েছি, একই জায়গা থেকে একই সাথে, এবং আমাদের সবার রুটিন একই ধরনেরই ছিল। দেখা গেছে যে একজনের নাম বললাম না, তার হলো লুঙ্গি এটা সেলাই করা, বা তার হলো গামছা একটা পুরাতন, কিন্তু সে প্রতিদিনই বিভিন্ন বই পত্র পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা, অর্থাৎ এই রিলেটেড দিকে তার যে ফোকাস, তার মাথায় খালি একটাই কাজ, পড়াশোনা আর হলো এই পরীক্ষা দেওয়া, যে সে কি পারে, এবং চাকরির পরীক্ষাগুলো একের পর এক দিয়ে যাচ্ছে, ভাইবা দিচ্ছে, এই করছে। তো জাস্ট ফোকাসটা এই জায়গায় রাখা। অনেকে মানে কিছুদিন পর পর মনে করে দূর, সরকারি চাকরি না করলে কি না খেয়ে মরে যাবো। তো ভাই আপনারা আসতে বলছে কি সরকারি চাকরি করতে? আর যদি এসেই পড়েন, তাহলে এটা মাথায় নিয়েই পড়েন যে আমি এটা শেষ মাথা পর্যন্ত যাইতে হবে, না হইলে আর কোনো চিন্তা ভাবনা নেই না, আপাতত। আপাতত ধৈর্যের কোনো একটাই শেষ চিন্তা। নাই সাজ্জাদ, ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া তো এটা হবে না। হ্যাঁ, তো ফাইনালি আমি আমি যেটা বলতে চাচ্ছি যে যখন আমার মনে হয় যে বাকি তোমাদের ক্ষেত্রে এরকম হয়েছে কিনা আমি জানি না, হইতে তো অবশ্যই পারে। তো আমার যখন বিজনেসটা হওয়ার পরে আমি না খুব পড়তাম, বুঝছো, মানে আমি চুরি করে পড়তাম। ওই সময় যখন আমি নিজে বিশেষ করে দেই, তখন আমি অলরেডি খুব পরিচিত টিচার, মানে খুবই, মানে এত পরিচিত, মানে অনার্সে থাকতে আমি ক্লাস নিতাম, তো ইংলিশ পড়াইতাম। তো এই কারণে হয় কি যে আমি আমি খুব পরিচিত ছিলাম, যে আমি যখন পরীক্ষা জানতে নিজেই আমি তখন খুবই পরিচিত ছিলাম। যাই হোক, তো এই জন্য হয় কি যে ছাত্ররা বা স্টুডেন্টরা একসাথে পরীক্ষা দিব, এটা আমার কেমন কেমন লাগতো, এটা চুরি চুরি করে ভাব করে পরীক্ষাটা দিতাম আর কি। যাই হোক, তো আমি যেটা বলি, আমি খুব পড়তাম,
তো পড়ার এটা হয়েছে যে যখন চাকরিটা হইলো, হওয়ার পরে আমার ওটা লাস্ট বিসিএস হয়েছে, শেষ বিসিএস হয়েছে। আর তো পরীক্ষা নাই, পড়ার সুযোগও নাই। তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ঢুকে গেছি, জয়েন করছি। জয়েন করার পরে যেটা সমস্যা হয়েছে, ওই যে সকাল করে যে পড়তে উঠি, হ্যাঁ খুব সকালে পড়তে উঠি, এটা আমার অভ্যাসটা রয়ে গেছে। সকালে যারা পড়া নেই আমার, হ্যাঁ আমি কেমন জানি কনফিউজ হয়ে যেতাম, কি ঘটনা কি, আমার একটু পড়া নাই, আমি অভ্যাসটা করবো। বুঝছো, এই জিনিসটা আমার মানে যখন চাকরি হওয়ার পরে এই জিনিসটা প্রথম একটাই আসছে যে আমি সকালে খুব পড়তাম। তো ওই সকালে যে পড়া নাই, এটা আমার কাছে একটাই আছে। তো এটা হচ্ছে একটা হ্যাবিট। আমি যেটা বলতে চাচ্ছি, যারা এখানে দেখছেন যে পড়ার একটা হ্যাবিট হয়ে যাওয়ার কারণে যখন চাকরি হয়ে যায় তখন একটা যে এটা কিন্তু অন্যরকম আনন্দ যে আমার পড়া নাই, এই যে একটা ফিলিংস। তো এটা একটা সাংঘাতিক ব্যাপার যে আমার পড়া নাই, আমি সাকসেসফুল, আমার আর কিছু লাগবে না। এইটা ইনশাল্লাহ যেন সবারই আসে। আর এই হ্যাবিট, পড়া একটা হ্যাবিট তৈরি করতে হবে। যারা আজকে দেখলাম তারা যদি আমাদের তিনজনকে, বিশেষ করে আমাদের উল্লাস পল, তার তার ডেডিকেশনটা সাংঘাতিক, খুব সুন্দর, খুব সুন্দর কিছু কথা বলছে, যে কথাগুলো নোট করা যায়। আমাদের সাজ্জাদ স্যার খুব সুন্দর কিছু কথা বলছে, পরামর্শ দিয়েছে। তারা এমন ভাবে কথা বলছে যেন নিজের ছোট ভাই বোনদেরকে বোঝাচ্ছে। আমরা এখান থেকে যেটা সাজেস্ট করছি যে আমাদের বিদ্যাবাড়িতে যে কোচিং করা হয়, কোচিং যে ক্লাস করতে হবে, ভর্তি হতে হবে, নট দ্যাট। এইখানে আমরা কোচিংটা করেছি যাদের সামর্থ্য আছে, যারা এটা প্রোভাইড করতে পারবে, যারা অলস, যারা অলস আর একজনের সবকিছু গুছিয়ে না দিলে আমার চলে না। তা আমরা তাদের জন্য কোচিংটা করেছি, যে তাদেরকে আমরা একটু কষ্ট করে গুছিয়ে দিব যে ভাই এই যে এটা নেও, সাজিয়ে দিব, এই পড়াটা পড়ে ফেলো। বাট যারা এরকম অলস না, যারা পরিশ্রমী, যারা এটা দেখছি যে আমি পরিশ্রম করতে পারি, আমি তো বিদ্যাবাড়িতে কোচিং করবো না, আমি কেন কোচিং করবো, আমি পরিশ্রম করতে পারি, স্যাররা যারা গুছিয়ে দিবে আমি পরিশ্রম করে সেটা গুছিয়ে ফেলবো, এইরকম যাদের চ্যালেঞ্জ দেওয়ার ব্যাপার আছে। কারণ আমরা জানি যে এই যে যারা পরীক্ষা দিই তাদের মানে অল্প টাকা কিন্তু অনেক বড় টাকা। তো যেটাই হচ্ছে, এইটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ নিজেই নেওয়া যায় যে হ্যাঁ আমি নিজেই পারবো। তো বাস এই জিনিসটা করতে পারি। আমরা যে কথাগুলো আলোচনা করলাম সেখান থেকে কিছু, মানে খুব বেশি যদি এখান থেকে পাওয়া গেছে তা না, আমরা তো পড়াই দিতে পারলাম না। মানে একটু পড়াইতে গেলে তো মেলা সময় লাগে, আমরা কোনো পড়াই নাই। শুধু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো খুব নোট করার মতো বিষয় ছিল। এই পুরো আলোচনার মধ্যে 1.5 ঘন্টা আলোচনা করলাম আমরা। এই 1.5 ঘন্টা আলোচনার মধ্যে থেকে কিছু কিছু জায়গা আছে যেগুলো নোট করার মতো। যদি একটা দুটো নোটও যদি তোমার পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে, তো আমরা মনে করবো যে আমাদের যে তিনজন আলোচনা করলাম, কষ্ট করলাম রাত জেগে, এটা আমাদের জন্য সার্থকতা হিসেবে পরিণত হবে। তো তোমাদের সবার মানে সত্যি বলতে কি মন থেকে একটা আসলে দোয়া তো করি, সাফল্য চাই, চাই যে সবাই তোমরা সফল হও। সবাই তো হয় না, সবাই হয় না, ওই কারণটা হচ্ছে যে কেউ পরিশ্রম করে, কেউ কষ্ট করে, কেউ পরিশ্রম করে না, কষ্ট করে না। এই যারা পরিশ্রম করে, কষ্ট করে, তারা হয়, আর যারা এটা করে না তাদের হয় না। তারপরও দোয়া করি যেন তোমরা সবাই যেন ভালো থাকো। আজকের আলোচনায় আমাদের উল্লাস পল জয়েন করেছে, আমাদের সাথে জয়েন করেছে, সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যালয়ের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শেষ করে দিচ্ছি, হ্যাঁ উল্লাস পল, টাটা দেই সবাইকে। টাটা, সাজ্জাদ, সবাই আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, আবার দেখা হবে সবার সাথে।